সালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখান থেকে দেখছো সবাইকে আমি অনুরোধ করব তোমরা খুব দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে এসেছো। তো যদিও পড়াশোনা অনেকটা হ্যাম্পেয়ার হয়েছে, তারপরেও চেষ্টা করতে হবে একটু পড়াশোনায় কামব্যাক করার। কারণ আলটিমেটলি তোমার দেখো সামনে এসএসসি 24 ব্যাচের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, বাট বা তার পরবর্তীতে এসএসসি 25 ব্যাচের যে পরীক্ষাগুলো রয়েছে, ইন্টারনাল কলেজ ইন্টারনাল পরীক্ষাগুলো যে রয়েছে সেগুলো কিন্তু চলমান থাকবে। তো যত দ্রুত সম্ভব পড়ালেখায় কামব্যাক করার চেষ্টা করবে। একটু দেশের পরিস্থিতি এখনো অশান্ত, তার প্রেক্ষিতেও তোমাকে কিন্তু পড়তে হবে। সবকিছুর ব্যতিরেও সবকিছু পরেও তোমাকে টেবিলে বসতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে রক্ত ও সংবহন অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা রক্ত ও সংবহন অধ্যায়ের প্রথম দুইটা ক্লাস আমাদের ইউটিউবে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা রক্তের বেসিকটুকু এবং পরবর্তীতে প্লাজমা যে পার্টটুকু রয়েছে বা রক্তের তরল অংশ যে পার্টটুকু রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটাও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। সেখান থেকে ক্লাস দুটো করে নেবে। তার প্রেক্ষিতে আজকে আমরা তৃতীয় একাডেমিক লেকচার করবো ইনশাল্লাহ। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি। ওকে, তো লোহিত রক্তকণিকা বা আরবিসি নিয়ে আসলে এটা একটা হিউজ টপিক। এখান থেকে প্রচুর কোশ্চেন হয়, প্রচুর এমসিকিউ হয় এবং এখানে জানার মতো অনেক কিছু রয়েছে। আমরা চেষ্টা করব আজকের ক্লাসে যে যতটা ইন ডেপথে পড়া যায় ততটা আসলে কভার আপ করার। ওকে, আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আর ক্লাসের পিডিএফ লিঙ্ক তোমরা হচ্ছে ক্লাস শেষে ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং হচ্ছে যারা ইউটিউব থেকে দেখবে পরবর্তীতে তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফ দেখে নিতে পারবে। ওকে, তো চলো ক্লাসে ব্যাক করি। তো আজকে আমাদের তৃতীয় পার্ট হবে, অর্থাৎ এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা নিয়ে কথাবার্তা বলবো। তো তোমরা যারা এখনো আমাদের গ্রুপ টুটুলস একাডেমি গ্রুপে জয়েন হও না, তোমরা চাইলে জয়েন হতে পারো এবং সেখানে তোমাদের কোনো ডাউট থাকলে পোস্ট করতে পারো এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবে, কেমন? ওকে, ফাইন। তো চলো তারপরে আমরা ক্লাসে ফিরে যাই। আজকে ক্লাসের প্রধান টপিক যেহেতু এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, তো তার আগে আমি যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি যে আসলে আমাদের রক্তের কী কী উপাদান রয়েছে বা কম্পোনেন্টস অফ ব্লাড কী কী রয়েছে। আমরা বলেছি যে আমরা মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে ব্লাড কালেক্ট করার পরে সেটাকে একটা টেস্ট টিউবে রাখি এবং পরবর্তীতে সেই টেস্ট টিউবটাকে সেন্ট্রিফিউজ নামক একটা মেশিন রয়েছে, যেটাতে রাখার পর সেটা আসলে 3000 থেকে 5000 আরপিএম গতিতে ঘোরানো হয় এবং এর ফলে যে রক্তের উপাদানগুলো রয়েছে তারা তাদের ঘনত্ব অনুযায়ী তারা বিভিন্ন পৃথক স্তরে বিভক্ত হয়। ওকে, যেটা তোমরা এই ফিগারে দেখতে পাচ্ছ। দেখো, সবার সবচেয়ে হালকা অংশ যেটা রয়েছে অর্থাৎ রক্তের যে প্লাজমা রয়েছে সেটা উপরে ভেসে থাকে, তারপরে নিচে অবস্থান করে হচ্ছে রক্তকণিকা সমূহ। ওকে, তাহলে এই হলুদ বর্ণের অংশটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, প্লাজমা বা রক্তরস এবং নিচের পার্টটুকু হচ্ছে রক্তকণিকা সমূহ। ওকে, রক্তকণিকা সমূহ। তাহলে যদি আমরা রক্তের উপাদান বলতে আসলে আমরা বেসিক্যালি বুঝবো যে দুইটা জিনিস, একটা হচ্ছে রক্তকণিকা এবং বাকিগুলো হচ্ছে প্লাজমা বা রক্তরস। ওকে, তাহলে আমরা বুঝবো রক্ত বলতে রক্তকণিকা, যেটা টোটাল রক্তের 45% দখল করে রয়েছে, আর রয়েছে প্লাজমা বা রক্তরস। ওকে, প্লাজমা বা রক্তরস, যেটা টোটাল দখল করে রয়েছে প্রায় বাকি 55%। আচ্ছা, এই প্লাজমা বা রক্তরস নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ক্লাসটা দেখে নিলে আশা করি প্লাজমা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আজকে আমরা বেসিক্যালি এই রক্তকণিকা নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো দেখি রক্তকণিকা নিয়ে আমরা আলোচনায় ফিরে যাই। ফার্স্ট অফ অল আমাদের একটু জানতে হবে যে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল কি। রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল কি সেটা একটু জানতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি আসলে যে একটু বায়োলজিক্যাল সিস্টেম, একটু বায়োলজির ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে একটু যদি আমরা আনসার বের করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়, কেমন? তাহলে এই যে রক্তকণিকা, দ্যাট মিনস রক্তে বিদ্যমান কোনো এক ধরনের কণা। ওকে, তো রক্তে বিদ্যমান কণাগুলোকে আমরা রক্তকণিকা বলছি, কেন কোষ বলছি না সেটা নিয়ে আমরা ইন ডিটেলস একটু পরে আলোচনা করব। তার আগে বলে নিই, দেখো আমরা যখন রক্তকে সেন্ট্রিফিউজ করেছিলাম টেস্ট টিউবে নিয়ে, তখন আমরা উপরে পার্টটুকু পেয়েছিলাম প্লাজমা এবং নিচে পার্টটুকুকে পেয়েছিলাম আমরা হচ্ছে রক্তকণিকা। ওকে, তা যদি আমরা রক্তকণিকাকে যদি একটু ক্লাসিফাই করে ফেলি, যদিও আমরা আজকে আরবিসি নিয়ে আলোচনা করব, বাট তারপরেও আমাদের একটু রক্তকণিকাগুলো একটু জাস্ট জেনে রাখার জন্য আর কি বলা। তো যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে রক্তকণিকার ভিতরে কি কি রয়েছে আমাদের রক্তকণিকা। ওকে, আচ্ছা, তো রক্তকণিকার ভিতরে আমাদের রয়েছে ফার্স্ট অফ অল আমরা জানি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, আচ্ছা, রক্তকণিকা আমাদের টোটাল রক্তের প্রায় 45% কাভার আপ করে রেখেছে। ওকে, তার ভিতরে
আমাদের আরবিসি বা যেটাকে বলি আমরা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা আমরা সংক্ষেপে বলতে পারি আরবিসি, সেটা দখল করে রেখেছে টোটাল 45%-এর ভিতরে 44%। ওকে, বাকি 1% মিলে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। কেমন? বাকি 1% হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি শ্বেত রক্তকণিকা কিংবা ডাব্লিউবিসি, বা এটা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে লিউকোসাইট। কেমন? লিউকোসাইট। এবং আরেকটি কণিকা রয়েছে যেটাকে আমরা বলি থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। বা প্লেটলেটস, ওকে। আচ্ছা, তাহলে এই যে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি বা লিউকোসাইট এবং থ্রম্বোসাইট বা অনুচক্রিকা, এই দুইটা মিলে আমাদের টোটাল 1% ব্লাড ভলিউম দখল করে রেখেছে। ওকে, ফাইন। তাহলে আমরা ফার্দার যদি একটু ক্লাসিফাই করি, আমরা শ্বেত রক্তকণিকাকে আরো ভাগ করতে পারি। সেটা যদি আমরা একটু করার চেষ্টা করি, দেখো শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসে উপস্থিত এর বিভিন্ন ধরনের গ্র্যানিউল বা দানার উপর ভিত্তি করে আমরা শ্বেত রক্তকণিকাকে দুইটা ভাগে ভাগ করতে পারি প্রাথমিকভাবে। একটাকে বলতে পারি আমরা দানাদার বা যেটাকে বলা হয় গ্র্যানুলোসাইট, বা দানাদার শ্বেত রক্তকণিকা, এবং রয়েছে অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। কেমন? অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, ফাইন। তারপরে দেখো, আসলে আমরা গ্র্যানিউল বলতে বেসিক্যালি বুঝি আমরা দানা, এবং সেই গ্র্যানিউলগুলো শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসে অবস্থান করে বিধায় আমরা সেগুলোকে বলতেছি গ্র্যানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, এবং যে সকল শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস দানাদার নয়, অর্থাৎ নিউক্লিয়াস খণ্ডাক আকৃতি নয়, সেগুলোকে আমরা বলি অ্যাগ্র্যানুলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। আচ্ছা, তো গ্র্যানুলোসাইটের ভিতরে কি কি রয়েছে? গ্র্যানুলোসাইটের ভিতরে তোমরা হয়তো অলরেডি জানো যে রয়েছে 3 ধরনের শ্বেত রক্তকণিকা। একটা হচ্ছে নিউট্রোফিল, রয়েছে ইউসোনোফিল, রয়েছে বেজোফিল। কেমন? নিউট্রোফিল, ইউসোনোফিল এবং বেজোফিল। আর অদানাদার শ্বেত রক্তকণিকার ভিতর রয়েছে মনোসাইট এবং লিম্ফোসাইট। কেমন? ওকে, ফাইন। তারপরে এই যে লিম্ফোসাইট, যেটা এক ধরনের অদানাদার শ্বেত রক্তকণিকা, সেটাকে আবার ফার্দার 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে টি সেল, এবং কোনো কোনো বইতে আরেকটা ক্লাসিফিকেশন দেওয়া হয়, সেটা হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের রক্তকণিকার সাবডিভিশন। তো যাই হোক, আমরা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং থ্রম্বোসাইট বা অনুচক্রিকা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব নেক্সট ক্লাসে। আমাদের প্রত্যেকটা রক্তকণিকার উপর ইন্ডিভিজুয়াল ক্লাস হবে, তো সেখানে আমরা সেগুলো ডিটেলস আলোচনা করব। আজকে আমাদের আলোচনা মোটামুটি এই এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকার ভিতরে সীমাবদ্ধ থাকবে। কেমন? তো যারা লাইভে আছো একটু কাইন্ডলি জানাবে যে কোনো প্রকার সমস্যা রয়েছে কিনা, আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা, আর কোনো জিনিস বুঝতে সমস্যা হলে সেটা জানাবে, আমি রিপিট করবো ইনশাআল্লাহ। ওকে, ফাইন। আসলে এখনো পরিস্থিতি অশান্ত, বাট আমাদের চেষ্টা করতে হবে একটু পড়াশোনায় কামব্যাক করার, কারণ আসলে স্টুডেন্টদের ক্ষতিটা কিন্তু এই সময় বেশি হচ্ছে, সেটাও একটু মাথায় রাখতে হবে। কেমন? ওকে, তাহলে চলো আমরা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করি। তো এই যে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, যদি আমরা ফার্স্ট অফ অল একটু গঠন দেখার চেষ্টা করি, গঠনের আগে যদি আমরা একটু জাস্ট এর ডেফিনেশনটা দেখে নিই, অর্থাৎ সংজ্ঞাটা যদি আমি দেখি, তারপরে সেখান থেকে আমরা লোহিত রক্তকণিকার বাকি গঠনের দিকে মুভ করব। তো দেখো, লোহিত রক্তকণিকার সংজ্ঞা কি হতে পারে?
খুবই সুন্দর একটা সংজ্ঞা রয়েছে, যে সংজ্ঞার মাধ্যমে আমরা মোটামুটি লোহিত রক্তকণিকা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যেতে পারি। সেটা হচ্ছে রক্তরসে বিদ্যমান রক্তরসে বিদ্যমান রক্তরসে বিদ্যমান লাল বর্ণের, যারা নোট করছো চেষ্টা করবে আমার সাথে একটু নোটটা করে ফেলার, এবং পরবর্তীতে ক্লাস শেষে তো ক্লাসে পিডিএফ পেয়ে যাবে, বাট আমার সাথে একটু নোটটা করে ফেলার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমাদের পরবর্তীতে এটা নিয়ে আর ভাবতে হবে না। ওকে, তাহলে এরিথ্রোসাইটের সংজ্ঞাটা কি হবে? রক্তরসে বিদ্যমান লাল বর্ণের, অবশ্যই লাল বর্ণের, ওকে ফাইন, লাল বর্ণের বৃত্তাকার দ্বি অবতল চাকতির মতো, দ্বি অবতল, তারপর বলবো চাকতির মতো, দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন গঠন বিশিষ্ট রক্তকণিকাকে বলা হয় এরিথ্রোসাইট বা আমরা বলতে পারি লোহিত রক্তকণিকা, বা আমরা বলতে পারি আরবিসি বা হিমাটিট। কেমন? হিমাটিটও হচ্ছে লোহিত রক্তকণিকার একটা সিনোনিম, বা হিমাটিট বলা হয়। ওকে, তাহলে দেখো আমরা সংজ্ঞাটা লিখে ফেলেছি। এখন যদি আমরা সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যে রক্তরসে বিদ্যমান বা রক্তরসে ভাসমান যাই বলো না কেন, লাল বর্ণের বৃত্তাকার। ওকে ফাইন, তাহলে দেখো আমরা বাম পাশে ফিগার দেখতে পাচ্ছি, এখানে দেখো এই যে লাল বর্ণের বৃত্তাকার, তারপর দেখো দ্বি অবতল। আমরা যদি একটা লোহিত রক্তকণিকার ফিগার যদি অন্যভাবে দেখার চেষ্টা করি, তাহলে হবে এমন, পার্শ্বীয় ভিউটা হবে এমন। এখানে দেখো, আচ্ছা, তো এখানে দেখো দুইটা অবতল অংশ রয়েছে, এই পাশে অবতল অংশ রয়েছে এবং এই পাশে অবতল অংশ রয়েছে, এবং তাহলে আমরা বলতে পারি যে লাল বর্ণের বৃত্তাকার দ্বি অবতল চাকতির মতো। কেমন? এই যে লোহিত রক্তকণিকার যে একটা বড় ফিগার রয়েছে, এখানে দেখো এটা দেখতে অনেকটা চাকতির মতন, চাকতির মতন, এবং নিউক্লিয়াস বিহীন, খুবই খুব ইম্পর্টেন্ট, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন গঠন বিশিষ্ট রক্তকণিকাকে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা বা আরবিসি বা অন্যভাবে হিমাটিট বলা হয়। বুঝতে পারছি লোহিত রক্তকণিকার সংজ্ঞা হিসেবে আমরা কি দাঁড় করতে পারি? ওকে, তাহলে আমরা এখন সংজ্ঞা থেকে আসলে অল্প অল্প করে গঠনে ঢোকার চেষ্টা করব। তাহলে গঠনে প্রথমে বলে দিলাম যে কি হবে গঠনে আমরা যখন সংজ্ঞা থেকে যদি নেওয়ার চেষ্টা করি, তাহলে গঠনে আমরা পাবো এটা হবে গোল, লোহিত রক্তকণিকা হবে গোল আকৃতির। তারপরে এই শেপটা কেমন হবে? এটা হবে বাইকনকেভ বা দ্বি অবতল। দেখো দুইটা পৃষ্ঠ অবতল অংশ রয়েছে, তাই না? এই যে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, দেখো এই যে মাঝের অংশটা রয়েছে অবতল, এবং ঠিক একইভাবে তার বিপরীত পাশের মাঝের অংশটা হচ্ছে অবতল। তাহলে আমরা বলবো যে গোল, তারপরে বলবো বৃত্তাকার, হ্যাঁ, গোল বৃত্তাকার। তাহলে তারপর কি হবে? আমরা যে সংজ্ঞা থেকে আবার নিব দ্বি অবতল, এবং কিসের মতো দেখতে? সেটা হচ্ছে চাকতির মতো দেখতে। তাহলে গঠনে প্রথমে আমরা বললাম গোল, বৃত্তাকার, দ্বি অবতল ও চাকতির মতো। ওকে ফাইন, তারপরে আমরা কি বলতে পারি বলতো? তারপরে বলতে পারি হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। গোল, বৃত্তাকার, দ্বি অবতল, চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন। ওকে ফাইন, নিউক্লিয়াস বিহীন। আচ্ছা, তো তোমার এখানে কোশ্চেন চলে আসবে যে ভাই এই যে আরবিসিতে কেন নিউক্লিয়াস নাই, বা এটা নিউক্লিয়াস বিহীন কেন? আসলে এর খুব সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে, যদি সেটা দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা জানি যে আমাদের একটা নর্মাল কোষের সাইটোপ্লাজম আর তার নিউক্লিয়াসের রেশিও হয় 1:4:1। একটা কোষের সাইটোপ্লাজম, যদি আমরা একটা কোষ হয়, এই কোষের সাইটোপ্লাজম এবং তার নিউক্লিয়াসের রেশিও হবে 4:1, অর্থাৎ একটা কোষের প্রায় 1/4 অংশ দখল করে রাখবে হচ্ছে তার নিউক্লিয়াস। তো তারপরে আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন নিয়ে আমরা একটু পরে ইন ডিটেলসে পড়বো। ওকে, তো
যেহেতু আমরা বলতেছি যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে এবং এই হিমোগ্লোবিনই লোহিত রক্তকণিকার প্রধান কাজ অর্থাৎ যেটা শ্বসনী গ্যাস পরিবহন সেটা করে থাকে, তাহলে আমাদের দরকার পড়বে কত বেশি পরিমাণে আমরা হিমোগ্লোবিন এই লোহিত রক্তকণিকার ভিতরে ইনক্লুড করতে পারবো। আসলে এই বেশি পরিমাণ হিমোগ্লোবিনকে লোহিত রক্তকণিকার ভিতরে জায়গা দেওয়ার জন্যই বেসিক্যালি লোহিত রক্তকণিকার ভিতরে কোনো নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায় না। বাট এটি কিন্তু কেবলমাত্র পরিণত লোহিত রক্তকণিকার ক্ষেত্রে সত্য। আমরা জানি যে অপরিণত লোহিত রক্তকণিকা যেটাকে বলা হয় এরিথ্রোব্লাস্ট, সেটার ভিতরে কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায়। তাহলে নিউক্লিয়াস পাওয়া যায় না কোথায়? পরিণত লোহিত রক্তকণিকায়। তাহলে নিউক্লিয়াস বিহীন যখন বলবো তখন আমরা পাশে বলে দিব যে পরিণত লোহিত রক্তকণিকায়। কেমন? পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন থাকে লোহিত রক্তকণিকা। বাট অপরিণত দশায় অর্থাৎ যখন সেটা এরিথ্রোব্লাস্ট অবস্থায় থাকবে তখন কিন্তু সেখানে অবশ্যই নিউক্লিয়াস পাওয়া যাবে। পরবর্তীতে নিউক্লিয়াসটা পরিত্যক্ত হয়ে সেটা পরিণত হয়। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে নিউক্লিয়াস বিহীন কেন, পরিণত অবস্থায় নিউক্লিয়াস বিহীন কেন থাকবে? যদি আমরা এর ব্যাখ্যাটা দেই, ব্যাখ্যা হচ্ছে যে অধিক পরিমাণে হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য। ওকে, অধিক পরিমাণ হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য। এই হিমোগ্লোবিন নিয়ে আমরা একটু পরে ইন ডিটেলসে পড়বো, এখনই বিচলিত হওয়ার কিছু নেই। অধিক পরিমাণ হিমোগ্লোবিন বা এইচবি কে স্থান দেওয়ার জন্য বা জায়গা দেওয়ার জন্য। কেমন? জায়গা দেওয়ার জন্য লোহিত রক্তকণিকার ভিতরে কি হয় না? কোনো নিউক্লিয়াস থাকে না। এই যে অধিক পরিমাণ হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস থাকে না, তাহলে সে একদিক দিয়ে স্যাক্রিফাইস করলো, সে কি শুধু এই নিউক্লিয়াসকে স্যাক্রিফাইস করবে? না, এই অধিক পরিমাণ হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য লোহিত রক্তকণিকার ভিতরে আরো অনেক কিছু থাকে না। কি থাকে না যদি বলি, প্রথমে এখানে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না। এখানে কি থাকবে না? কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না। এখানে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। তারপরে কি থাকে না? আর কি কি স্যাক্রিফাইস করতে হয় তাকে? তারপরে এই যে বেশি পরিমাণ হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য এখানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। কেমন? এখানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তারপরে কি থাকে না বলো তো লোহিত রক্তকণিকায়? আচ্ছা, তারপরে আরো অধিক পরিমাণে জায়গা দেওয়ার জন্য এখানে কোনো গলজি বডি থাকে না। কেমন? এখানে কোনো গলগি বডি থাকে না। গলগি বডি উপস্থিত থাকে না। ওকে, ফাইন, থাকে না। আচ্ছা, তারপরে কি হয়? আর সে কি স্যাক্রিফাইস করে? তার এখানে কোনো আরএনএ পাওয়া যায় না। এখানে কোনো কি পাওয়া যায় না? আরএনএ পাওয়া যায় না। আরএনএ পাওয়া যায় না। তাহলে বুঝতে পারলাম যে প্রথমে আমরা শুরু করেছিলাম যে লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। এর ব্যাখ্যায় আমরা চলে আসলাম যে অধিক পরিমাণে হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্যই বেসিক্যালি লোহিত রক্তকণিকায় কোনো কি থাকে না? কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে এই যে হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য লোহিত রক্তকণিকা আর কি কি স্যাক্রিফাইস করে দেখো, সেখানে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, সেখানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, সেখানে কোনো গলজি বডি থাকে না, সেখানে কোনো আরএনএ পাওয়া যায় না। এখন দেখো, এই যে শুধুমাত্র হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য এত কিছু তার অনুপস্থিত, তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, মাইটোকন্ড্রিয়া বলো, গলজি বডি বলো, এগুলো কিন্তু একটা কোষের অত্যাবশ্যকীয় উপাদান। এগুলো ছাড়া একটা কোষ বিভাজিত হতে পারে না, একটা কোষ বৃদ্ধি পর্যন্ত হতে পারে না। তাহলে এ সকল কারণে কি হয়? এ সকল কারণে হচ্ছে আরবিসি বিভাজিত হতে পারে না। এ সকল কারণে আরবিসি বিভাজিত হতে পারে না। ওকে, বিভাজিত হতে পারে না। যেহেতু এ সকল জিনিস অনুপস্থিত, তাই আরবিসি বিভাজিত হতে পারে না। যেহেতু আরবিসি বিভাজিত হতে পারে না, সেজন্য তখন আরবিসিকে আর আমরা কোষ বলি না, সেজন্য তাদেরকে বলা হয় হচ্ছে কণিকা। তাই আরবিসিকে কোষ না বলে, তাই এদের কোষ না বলে বলা হয় কণিকা। কেমন? এদের কোষ না বলে কণিকা বলা হয় বা করপাতল বলা হয়। বুঝতে পারছি যে লোহিত রক্তকণিকাকে কেন আসলে আমরা কণিকা বলতেছি, কেন কোষ বলতেছি না, লোহিত রক্ত কোষ কেন বলতেছি না? কারণ হচ্ছে এখানে ফার্স্ট অফ অল কোনো নিউক্লিয়াস থাকে না, তারপরে এখানে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, এখানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, কোনো গলজি বডি থাকে না, কোনো আরএনএ পাওয়া যায় না, অর্থাৎ কোনো নিউক্লিয় বস্তুই থাকে না। যেহেতু এই সকল ইসেনশিয়াল জিনিস এখানে অনুপস্থিত থাকে, তাই আরবিসি কখনো বিভাজিত হতে পারে না, তাই এদেরকে কোষ না বলে আমরা কণিকা বলছি। কথা ক্লিয়ার?
বুঝতে পারছি? একজন জিজ্ঞেস করছে ভাই এটা কি অ্যাডমিশন ক্লাস? না ভাই, এটা একাডেমিক্সের ক্লাস। কেমন? এটা ডেসক্রিপশনে ইয়েতে দেখে যাবে যে এটা একাডেমিক্সের ক্লাস। ওকে, অ্যাডমিশনের ক্লাস না। অ্যাডমিশনের ক্লাস হবে ইনশাল্লাহ কিছুদিন পরে। আচ্ছা, তো তারপরে তবে তুমি ক্লাসগুলো করলে আশা করছি তোমার একাডেমিক্স প্লাস অ্যাডমিশন দুইটাই কভার আপ হবে, কারণ আসলে এখানে কোনো কিছুই বাদ দেওয়া হবে না। কোনো যদি একটু লং ক্লাস হবে, চেষ্টা করব প্রত্যেকটা টপিক ইন ডিটেলসে আলোচনা করা, যাতে আসলে কোনো ঘাটতি না থেকে যায়। যেটা পড়বো সেটা আসলে সেখানে যাতে আমরা পূর্ণাঙ্গ একটা আহ, যে একটা স্বাদ পেতে পারি পড়াটা। কেমন? ওকে, তো তারপর যদি আমরা দেখি, দেখো পরবর্তী পেজে যদি আমরা যাই। ওকে, তাহলে গঠনের ভিতরে আমরা এই পর্যন্ত ব্যাখ্যা দিলাম যে লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। তারপরে আমরা কি বলতে পারি বলতো? নিউক্লিয়াস থাকে না, ওকে ফাইন। তাছাড়া আর কি কি স্ট্রাকচার রয়েছে? তাছাড়া যদি আমরা বাহ্যিকভাবে একটু দেখার চেষ্টা করি একটা লোহিত রক্তকণিকার, এটা যদি একটা লোহিত রক্তকণিকা হয়, তাহলে তার একটা ব্যাস রয়েছে বা একটা গড় ব্যাস রয়েছে। ওকে, তার একটা গড় ব্যাস রয়েছে। এই গড় ব্যাসের পরিমাণ হচ্ছে কত ভাই? এটার পরিমাণ হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার। কথা ক্লিয়ার? গড় ব্যাসের পরিমাণ হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার। তারপর যদি বলি তার পুরুত্ব কতটুকু, দেখো লোহিত রক্তকণিকা যেহেতু দ্বি অবতল, দ্যাট মিনস তার মধ্যভাগটা হবে পুরু, সরি তার মধ্যভাগটা হবে পাতলা এবং প্রান্তভাগ দুটো হবে পুরু। মধ্যভাগটা হবে সরু, প্রান্তভাগ দুটো হবে পুরু। তাহলে এই যে দুইটা প্রান্তভাগ, এই দুইটা প্রান্তভাগে তার একটা ব্যাস থাকবে। সেটা কেমন? সেটা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। ওকে, আর মধ্যভাগ যেহেতু সবচেয়ে পুরু, সরি সবচেয়ে পাতলা, তাই মধ্যভাগে তার ব্যাস হবে আরো কম, সেটা হচ্ছে 1 মাইক্রোমিটার। ওকে, তো চলো আমি এটা লিখে দিচ্ছি। তা লিখলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে লোহিত রক্তকণিকার ব্যাস হচ্ছে, গড় ব্যাস যদি আমরা বলি, গড় ব্যাস হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার। তারপর হচ্ছে পুরুত্ব হচ্ছে, পুরুত্ব ক্ষেত্রে আমরা দুইটা কথা বলবো, যে পুরুত্ব ক্ষেত্রে বলবো কিনারায় হচ্ছে, কিনারায় পুরু কতটুকু ভাইয়া? কিনারার পুরুত্ব হচ্ছে 2.2 মাইক্রোমিটার। আর মধ্যভাগ সরু, কেমন? মধ্যভাগ সবচাইতে সরু, মধ্যভাগ সরু, এর পুরুত্ব কতটুকু? এর পুরুত্ব হচ্ছে 1 মাইক্রোমিটার। বুঝতে পারছি? তাহলে লোহিত রক্তকণিকার আমরা ব্যাস দেখলাম যে গড় ব্যাস 7 to 8 মাইক্রোমিটার, পুরুত্ব হচ্ছে দুই প্রান্ত অধিক পুরু 2.2 মাইক্রোমিটার এবং মধ্যভাগটা হচ্ছে সরু 1 মাইক্রোমিটার। তারপর যদি আমরা বলি যে যে তারপরে যদি বলি যে আসলে এর স্ট্রাকচারটা তাহলে কেমন হবে? এর স্ট্রাকচারটা হবে, দেখো আর নিচে একটা ফিগার দিয়ে রেখেছি, এই ফিগারে আসলে বোঝা যাচ্ছে অনেকটা। স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা প্রথমে পাবো হচ্ছে বাইরে একটা ঝিল্লি পাবো, একটা আবরণ পাবো। কেমন? তাহলে প্রথমে পাবো হচ্ছে লোহিত রক্তকণিকার বাইরে একটা ঝিল্লি বা আবরণ। তাহলে একটি ঝিল্লি বা একটা প্লাজমা ঝিল্লি রয়েছে। তাহলে বাহিরের দিকে থাকে প্লাজমা ঝিল্লি, বাহিরের দিকে প্লাজমা ঝিল্লি বেষ্টিত থাকে, প্লাজমা ঝিল্লি দিয়ে বেষ্টিত থাকে। ওকে, প্লাজমা ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত থাকে এবং ও এর ভিতরে কি থাকে? এর ভিতরে, এর ভেতর হিমোগ্লোবিন অবস্থান করে। তাহলে তোমার মনে স্বভাবত প্রশ্ন চলে আসবে যে হিমোগ্লোবিন জিনিসটা কি? এর ভিতর হিমোগ্লোবিন অবস্থান করে। ওকে, এর ভিতর হিমোগ্লোবিন অবস্থান করে। ওকে ফাইন, তাহলে তোমার এখন প্রশ্ন চলে আসবে যাইবে যে ভাই হিমোগ্লোবিন জিনিসটা কি? এই যে হিমোগ্লোবিন বা যেটাকে আমরা সংক্ষেপে এইচবি দিয়ে লিখি, এই হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের শ্বাস রঞ্জক। এই হিমোগ্লোবিনটা ফার্স্ট অফ অল এটা কি? এটা হচ্ছে এক ধরনের শ্বাস রঞ্জক, শ্বাস রঞ্জক। ওকে ফাইন, তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কেমন হবে যদি আমরা একটু নামটা বিশ্লেষণ করার চেষ্টা করি? হিমোগ্লোবিনের যদি আমরা একচুয়াল নামটা বিশ্লেষণ করার চেষ্টা করি, প্রথম অংশটা হচ্ছে হিম, দ্যাট মিনস এই যে হিম, এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে গ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের মিনিংটা কি দাঁড়াবে? মিনিংটা দাঁড়াবে হিমযুক্ত এবং গ্লোবিউলার প্রোটিন সমৃদ্ধ এক ধরনের রঞ্জকই হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে হিম অংশটা কই থেকে আসছে? হিম অংশটা হচ্ছে লৌহ থেকে। কেমন? লৌহ থেকে। আর গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে লৌহ বা ফেরাস। ওকে, তাহলে হিমোগ্লোবিন জিনিসটা কি? এটা হচ্ছে লৌহ গঠিত
এক ধরনের প্রোটিন, এবং যেটা একাধারে হচ্ছে এক ধরনের শ্বাস রঞ্জক। তাহলে বুঝলাম যে আরবিসির স্ট্রাকচারের ক্ষেত্রে বাইরের দিকে থাকবে প্লাজমা ঝিল্লি, আর প্লাজমা ঝিল্লিতে বেষ্টিত অবস্থায় ভিতরে থাকবে হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? এটা হচ্ছে হিম বা লৌহ গঠিত এক ধরনের প্রোটিন। ওকে, আচ্ছা, যেটা কি হিসেবে কাজ করবে? শ্বাস সংযোগ হিসেবে কাজ করবে। তাহলে শ্বাস সংযোগ হিসেবে কাজ করবে যেহেতু, তাহলে তার প্রধান ফাংশন কি? প্রধান ফাংশন বা প্রধান কাজ হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন করা। তার প্রধান কাজ হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন করা। প্রধান কাজ হচ্ছে কি ভাই? শ্বসন গ্যাস পরিবহন করা। ওকে, শ্বসন গ্যাস পরিবহন করা। আচ্ছা, তো শ্বসন গ্যাস পরিবহন করা বলতে আমরা আসলে কি বুঝতেছি? আমরা বুঝতেছি এখানে শ্বসন গ্যাস মানে আমরা জানি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। কেমন? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। তাহলে এই যে হিমোগ্লোবিন, সেটা অক্সিজেন পরিবহন করবে কি হিসেবে ভাই? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি অক্সি হিমোগ্লোবিন রূপে, তাই না? সেটা পড়তেছি আমরা কি ভাই? অক্সি হিমোগ্লোবিন রূপে। এবং কার্বন অক্সাইডকে সে কিভাবে পরিবহন করবে? সে কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে হচ্ছে কি রূপে? কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। কেমন? কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। পটাশিয়াম বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে। সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে সে। কেমন? কার্বনের রূপে সে কি করবে? সে কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে। আর অক্সিজেনকে পরিবহন করবে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত বুঝলাম যে আরবিসির বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে গড় ব্যাস হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার, পুরুত্ব হচ্ছে কিনারায় পুরু থাকবে, সেটা হচ্ছে 2.2 মাইক্রোমিটার, মধ্যভাগ সরু হবে 1 মাইক্রোমিটার, বাইরের দিকে প্লাজমা ঝিল্লি দিয়ে বেষ্টিত থাকবে এবং ভিতরে থাকবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিম এবং গ্লোবিন, অর্থাৎ লৌহ গঠিত এক ধরনের প্রোটিন, যেটা আসলে বেসিক্যালি এক ধরনের শ্বাসরঞ্জক, যার প্রধান কাজ হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন করা। কি কি শ্বসন গ্যাস পরিবহন করবে? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। সে অক্সিজেনটা কি হিসেবে পরিবহন করবে? অক্সি হিমোগ্লোবিন রূপে। আর কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। ওকে, এগুলো নিয়ে ইন ডিটেলসে আমরা যখন শ্বসন অধ্যায়টা পড়বো তখন আলোচনা করব। আচ্ছা, তারপরে আমরা ছোটবেলা থেকে হয়তো একটা কথা পড়ে এসেছি যে এই যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের আরেকটা মেইন ফাংশন আছে, সেটা কি বলতো? এই হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে কিন্তু আমাদের রক্তের রংটা কি হয়? লাল হয়। কেমন? তাহলে এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্যই রক্তের রং লাল হয়। উপস্থিতির জন্যই রক্তের রং লাল হয়। রক্তের রং লাল হয়। ওকে, লাল হয়। তাহলে দেখো, এই যে হিমোগ্লোবিন এত কিছু বললাম, তাহলে হিমোগ্লোবিনের পরিমাণটা জানো একটু আমাদের জন্য ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিনের পরিমাণটা জানো একটু ইম্পর্টেন্ট। তাহলে দেখো হিমোগ্লোবিন কি পরিমাণ থাকে? প্রতিটা প্রতিটা আরবিসিতে আমরা যদি বলি যে প্রতিটি আরবিসিতে দেখো, প্রতিটি লোহিত রক্তকণিকায় অর্থাৎ আরবিসিতে প্রায় প্রায় 270 বা 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু পাওয়া যায়। হিমোগ্লোবিন অণু থাকে। ওকে, হিমোগ্লোবিন অণু থাকে। তাহলে প্রতিটি আরবিসিতে প্রায় 270 মিলিয়ন পরিমাণ হিমোগ্লোবিন অণু থাকে, যার যদি আমরা বলি যে যার পরিমাণ হচ্ছে বা যার ভর হচ্ছে প্রায় 29 পিকোগ্রাম। কেমন? 29 পিকোগ্রাম। তাহলে প্রতিটি আরবিসিতে 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। এই 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণুর ভর হচ্ছে 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু ভর হচ্ছে 29 পিকোগ্রাম। আচ্ছা, তারপরে দেখো, যেহেতু আমরা বলতেছি লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে এবং হিমোগ্লোবিনের একটা মেইন অংশ হচ্ছে হিম বা লৌহ, তাহলে আমাদের দেহের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ লৌহ বা নির্দিষ্ট পরিমাণ লৌহ কিন্তু এই হিমোগ্লোবিনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। তার পরিমাণটা কত? আমি যদি বলি যে আমাদের দেহের সামগ্রিক লৌহের, দেহের সামগ্রিক যে লৌহ রয়েছে, অর্থাৎ দেহের সামগ্রিক আয়রনের বা লোহের প্রায় 65% হিমোগ্লোবিনে পাওয়া যায়। হিমোগ্লোবিন রূপে থাকে বা হিমোগ্লোবিনে পাওয়া যায়। হিমোগ্লোবিনে পাওয়া যায়। দেহের সামগ্রিক লোহের 65% হিমোগ্লোবিনে
বিদ্যমান থাকে। ওকে, বিদ্যমান থাকে। যার ভর কত? যার ভর যার ভর যার ভর হচ্ছে প্রায় 2.5 গ্রাম। এগুলো একটু এক্সট্রা ইনফরমেশন, একটু মনে রাখলে ভালো হয় আর কি। ওকে ফাইন। তাহলে দেখো আমরা মোটামুটি কি কি বললাম, যে হিমোগ্লোবিন উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়, আর প্রতিটি আরবিসিতে প্রায় 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে, যার ভর 29 পিকোগ্রাম। যে সামগ্রিক লোহের 60% হিমোগ্লোবিনে বিদ্যমান থাকে, যার ভর হচ্ছে 2.5 পিকোগ্রাম। ওকে ফাইন। তাহলে এই যে প্রত্যেকটা আরবিসিতে যে 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে, এখান থেকে আমরা আরেকটা ডেরিভেটিভ আনতে পারি, যে তাহলে ভাই প্রত্যেকটা হিমোগ্লোবিন অণু বা 1 গ্রাম হিমোগ্লোবিন অণু আসলে কতটুকু অক্সিজেন ক্যারি করতে পারে, কারণ তার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। তাহলে 1 গ্রাম হিমোগ্লোবিন কতটুকু অক্সিজেন ক্যারি করতে পারে, এটাও আমরা একটু বের করে ফেলতে পারি, যে 1 গ্রাম হিমোগ্লোবিন টোটাল কতটুকু অক্সিজেন কভার আপ করতে পারে বা কতটুকু অক্সিজেন বহন করতে পারে। টোটাল প্রায় 1.36 থেকে 1.40 ml অক্সিজেন বহন করতে পারে। কেমন? অক্সিজেন বহন করতে পারে। ওকে, বুঝতে পারছি। তাহলে তাহলে এই যে বিপুল পরিমাণ অক্সিজেন বহন করার জন্য কিন্তু বেসিক্যালি এত পরিমাণে হিমোগ্লোবিন অণু থাকে। ওকে, তারপর যদি আমরা বলি যে এই যে হিমোগ্লোবিনের কথা বললাম, তারপর যদি আমরা বলি যে আর কি কি গঠনগত বৈশিষ্ট্য রয়েছে আমাদের লোহিত রক্তকণিকার। দেখো আমাদের লোহিত রক্তকণিকাগুলো আসলে কিন্তু তাদের অনেক সংকীর্ণ পথ দিয়ে যাতায়াত করতে হয়। কেমন? অর্থাৎ আমাদের যে যদি বলি কৈশিক জালিকার ভিতর দিয়ে তাদের যাতায়াত করতে হয়, তারা সমগ্র দেহে পরিভ্রমণ করে থাকে। তাহলে এই যে কৈশিক জালিকার মতো সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় যাতায়াত করার জন্য তাদের আরেকটা প্রপার্টি থাকতে হবে, সেটা হচ্ছে তারা যখন কোনো সরু পথ দিয়ে গমন করবে তখন তারা স্কুইজ হয়ে বা চুপসে গিয়ে তারা যাতায়াত করতে পারবে। ওকে, তাহলে বললাম যে এরা হবে অত্যন্ত নমনীয়। এই আরবিসি কিন্তু বেসিক্যালি মানে এর ফিজিওলজিক্যাল দিক থেকে বলতে গেলে এটা হচ্ছে, বা ফিজিক্যাল প্রপার্টি বলতে গেলে আরবিসি হচ্ছে অত্যন্ত নমনীয় অত্যন্ত নমনীয় অত্যন্ত নমনীয় ও স্থিতিস্থাপক। যার ফলে তারা কি করতে পারে? যার ফলে অত্যন্ত নমনীয় স্থিতিস্থাপক হওয়ার ফলে তারা কৈশিক জালিকা দিয়ে কুইচ করে বের হয়ে যেতে পারে। কেমন? তাহলে হচ্ছে কৈশিক জালিকা দিয়ে কুইচ করে চলাচল করতে পারে। ওকে, কুইচ করে চলাচল করতে পারে, যার ফলে তাদের গতিটা কি হয় না, সেখানে বাধাগ্রস্ত হয় না। ওকে, তাহলে বুঝতে পারছি যে লোহিত রক্তকণিকার বেসিক স্ট্রাকচারটা কি। আশা করছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। যদি আরো কনফিউশন থাকে তবে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তাহলে আমরা মোটামুটি লোহিত রক্তকণিকার বাহ্যিক কিছু বৈশিষ্ট্য জানলাম। এখন যদি এর কেমিক্যালি স্ট্রাকচারটা বা রাসায়নিক গঠনটা যদি একটু জানার চেষ্টা করি, যে রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার যদি একটু গঠনটা জানার চেষ্টা করি, দেখো রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার ভিতরে প্রায় প্রায় 60-70% থাকবে হচ্ছে পানি, এবং বাকি কম্পোনেন্টগুলো অর্থাৎ 30-40% হচ্ছে কঠিন পদার্থ। রাসায়নিকভাবে 60-70% পানি লোহিত রক্তকণিকার এবং 30-40% কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের ভিতরে হচ্ছে আবার 90% হচ্ছে হিমোগ্লোবিন। কঠিন পদার্থ এর ভেতর এই কঠিন পদার্থের ভেতর প্রায় 90%ই হচ্ছে হিমোগ্লোবিন। তাছাড়া কঠিন পদার্থ রূপে আর কি কি থাকে বলতো? তাছাড়া কঠিন পদার্থ রূপে আরো থাকতে পারে বিভিন্ন ধরনের প্রোটিন থাকতে পারে। কেমন? তাছাড়া কঠিন পদার্থ রূপে থাকবে হচ্ছে প্রোটিন থাকে, তারপরে থাকতে পারে ফসফোলিপিড। ওকে, থাকতে পারে ফসফোলিপিড, তারপরে কিছু পরিমাণ অজৈব লবণ এক্সেট্রা উপস্থিত থাকে। অজৈব লবণ ইটিসি এক্সেট্রা উপস্থিত থাকে। ওকে, তাহলে আমরা যদি একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করি লোহিত রক্তকণিকার গঠনটা, তাহলে আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, প্রথমে আমরা সংজ্ঞা থেকে শুরু করেছিলাম। সংজ্ঞা হচ্ছে রক্তরসে বিদ্যমান লাল বর্ণের বৃত্তাকার দ্বি-অবতল চাকতির মতো নিউক্লিয়াসবিহীন গঠন বিশিষ্ট রক্তকণিকাই হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, বা আরবিসি, বা যেটা আরেকটা নাম হচ্ছে হিমাটিট।
তাহলে এর আকৃতিটা কেমন? গোল, বৃত্তাকার, দ্বিঅবত, চাকতির মতো। এর কি কোনো নিউক্লিয়াস রয়েছে? না, এর পরিণত অবস্থায় কোনো নিউক্লিয়াস নেই, অর্থাৎ সেটা হচ্ছে পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন। কেন নিউক্লিয়াসবিহীন? এর ব্যাখ্যাটা কি? কারণ তাকে কি করতে হবে? অধিক পরিমাণ হিমোগ্লোবিনকে তার ভিতরে স্থান দিতে হবে। আর কি করতে হবে? তাকে আরো স্যাক্রিফাইস করতে হবে। কেন? অধিক পরিমাণ হিমোগ্লোবিনকে স্থান দেওয়ার জন্য তার ভিতর কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, সেখানে কোনো মাইটোকন্ড্রিয়া থাকবে না, সেখানে কোনো গলজি বডি থাকবে না, সেখানে কোনো আরএনএ পাওয়া যাবে না। কেমন? কথা ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এই যে দেখো ইসেনশিয়াল অনেকগুলো এলিমেন্ট যেহেতু আরবিসির ভিতরে থাকে না, দ্যাটস ওয়াই আরবিসি কখনো বিভাজিত হতে পারে না। আর একটা কোষ যদি কখনো বিভাজিত হতে না পারে তাহলে সেটাকে আমরা কোষ বলতে পারি না। তাহলে তখন সেটাকে বলবো হচ্ছে কি? তখন সেটাকে কোষ না বলে আমরা কণিকা বলবো। সেজন্য আরবিসি মানে আমরা রেড ব্লাড সেল না বলে আমরা বলি হচ্ছে রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্ত কণিকা। ওকে, তো পরবর্তীতে যদি আমরা আরেকটু দেখার চেষ্টা করি যে এর বেসিক্যালি স্ট্রাকচারটা কেমন হবে, চাকতির মতো, তাহলে এর একটা ব্যাস থাকবে, একটা ডায়ামিটার থাকবে। এর গড় ব্যাসটা হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার। এর গড় ব্যাস হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার। আর পুরুত্ব কতটুকু? আমরা বলেছি এটা হচ্ছে বাইকনকেভ শেপ, দ্যাট মিনস এটা হচ্ছে যে দ্বি অবতল শেপ। তাহলে দ্বি অবতল শেপের দুই প্রান্ত ভাগ সেটা হবে পুরু, সেটা হচ্ছে প্রায় 2.2 মাইক্রোমিটার পুরু। আর মধ্যভাগটা হবে সরু চিকন, সেটা হচ্ছে 1 মাইক্রোমিটার। বুঝতে পারছি? তাছাড়াও যদি আমরা এর একটু ইন্টারনালি ঢোকার চেষ্টা করি তাহলে সবার বাইরে পাবো হচ্ছে দেখো এই যে ফিগারে দিয়ে রেখেছি, সবার বাইরে পাবো হচ্ছে প্লাজমা ঝিল্লি, এবং প্লাজমা ঝিল্লির ভিতরে পাবো হচ্ছে এই যে হিমোগ্লোবিন অণু। কেমন? হিমোগ্লোবিন পাবো। এখন হিমোগ্লোবিন জিনিসটা কি? এটা এক ধরনের শ্বাসরঞ্জক, ওকে, যার প্রধান কাজ হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন করা। কি কি নিয়ে গঠিত? দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে হিম এবং গ্লোবিন। হিমটা কই থেকে আসছে? হিম আসছে হচ্ছে লৌহ থেকে, আর গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন। ওকে ফাইন। তারপর দেখো এই হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং কিন্তু আসলে কি হয়? লাল হয়, সেটা আমরা ছোটবেলা থেকে জানি। তারপরে আমরা যদি বলি এই যে হিমোগ্লোবিনের প্রধান কাজই হচ্ছে শ্বসনী গ্যাস পরিবহন করা। সে পরিবহন করবে অক্সিজেন, সে পরিবহন করবে কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেনটা কিসে পরিবহন করবে? অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবহন করবে। কার্বন ডাইঅক্সাইড কিসে পরিবহন করবে? পটাশিয়াম বাইকার্বনেট রূপে পরিবহন করবে। তারপরে যদি আমরা আরেকটু ডিটেলসে যাই যে প্রতিটি আরবিসিতে প্রায় 270 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে, যার সামগ্রিক ভর হচ্ছে 29 পিকোগ্রাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এক একটা আরবিসিতে 29 বা 29 পিকোগ্রাম করে হিমোগ্লোবিন পাওয়া যায়। ওকে, তাহলে এই হিমোগ্লোবিনের ভিতরে আবার কি রয়েছে? লৌহ রয়েছে। তাহলে আমাদের দেহের ম্যাক্সিমাম লৌহগুলোই বা ম্যাক্সিমাম আয়রনটাই থাকবে হচ্ছে হিমোগ্লোবিনের ভিতরে। তাহলে দেহের সামগ্রিক লৌহের প্রায় 65% পাওয়া যাবে হিমোগ্লোবিনের ভিতরে, যার ভর হচ্ছে প্রায় 2.5 গ্রাম। বুঝতে পারছি? তারপরে হিমোগ্লোবিন এত কিছু পড়লাম, তাহলে হিমোগ্লোবিন তো তাহলে হচ্ছে অক্সিজেন পরিবহন করতে পারে, সেটাও আমরা জানলাম। কি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে সেটা যদি একটু বলি, যে 1 গ্রাম হিমোগ্লোবিন টোটাল প্রায় 1.36 থেকে 1.40 ml অক্সিজেন পরিবহন করতে পারে। ওকে, তারপরে অক্সিজেন পরিবহনের সুবিধার্থে বা তার অন্যান্য অনেক ফাংশন রয়েছে, সেগুলো করার জন্য তাকে ক্ষুদ্র লুমেনযুক্ত বা আমরা বলতে পারি একদম সূক্ষ্ম নালিকার ভিতর দিয়ে যাইতে হয়, বা কৌশিক নালিকার ভিতর দিয়ে যাইতে হয়। সেজন্য তাকে কি হইতে হবে? তার একটা স্কুইজিং প্রপার্টি থাকতে হবে, তাকে চ্যাপ্টা হওয়ার প্রপার্টি থাকতে হবে, যাতে সে কি হইতে পারে? গলে গলে বের হয়ে যেতে পারে। ওই যে বিড়ালের মতো, বিড়াল দেখছো না অনেক নমনীয়, যার ফলে কিন্তু খুব ছোট জায়গা হলে, সরু জায়গা হলে কিন্তু সেখান দিয়ে বিড়াল পাস করে যেতে পারে। তাহলে এই এই আরবিসির প্রপার্টিটা এমন হবে যে সে অনেক নমনীয় হবে, সে অনেক সরু জায়গার ভিতর দিয়ে স্কুইজ করে চলাচল করতে পারবে, এবং তাকে হইতে হবে স্থিতিস্থাপক, যে সে চ্যাপ্টা হয়ে কোনো একটা জায়গা দিয়ে গমন করলো, ঠিক পরবর্তী মুহূর্তে তাকে আবার তার আগের শেপে ফিরে যেতে হবে। ওকে, তাহলে হিমোগ্লোবিন আরবিসি হবে অত্যন্ত নমনীয় এবং স্থিতিস্থাপক প্রকৃতির। বুঝতে পারছি? আচ্ছা, আর রাসায়নিক স্ট্রাকচারটা যদি বলি, রাসায়নিকভাবে এখানে হচ্ছে 60 to 70% পাওয়া যাবে পানি, এবং 30 to 40% পাওয়া যাবে কঠিন পদার্থ। আর এই কঠিন পদার্থের ভিতরে ম্যাক্সিমামটাই হচ্ছে হিমোগ্লোবিন, প্রায় 90%। তাছাড়া কি কি পাবো আমরা? পাবো প্রোটিন, পাবো ফসফোলিপিড, পাবো কিছু অজৈব লবণ, এক্সেট্রা। ওকে, আশা করছি হিমোগ্লোবিন নিয়ে আর কোনো কনফিউশন নেই, বা আর কোনো কনফিউশন থাকতে পারে না হিমোগ্লোবিন নিয়ে এবং আরবিসি নিয়ে। আশা করি আরবিসির গঠন নিয়েও আর কোনো কনফিউশন নেই। বুঝতে পেরেছো? তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু কমেন্টগুলো চেক করছি। কেমন? ওকে, তারপরে যদি আমরা যাই যে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা পড়লাম, এখন এর উৎপত্তির ইতিহাসটা যদি আমি একটু বলি, যে ভাই এই যে লোহিত রক্তকণিকাগুলো কই থেকে উৎপত্তি লাভ করে, হ্যাঁ, কই থেকে
উৎপত্তি লাভ করে। ফার্স্ট অফ অল আমি বলে দিতে চাই যে এই লোহিত রক্তকণিকা বা আমাদের হোল কার্ডিওভাস্কুলার সিস্টেম বা পুরো রক্ত সংবহন তন্ত্রটা আমাদের কোন ভ্রূণীয় স্তর থেকে আসতেছে হচ্ছে ভ্রূণীয় মেজোডার্ম থেকে। তাহলে প্রথমে একটু লিখে নিতে পারি আমরা ছোট করে যে পুরো রক্ত সংবহন তন্ত্র, পুরো রক্ত সংবহন তন্ত্র তন্ত্র উৎপত্তি লাভ করে ভ্রূণীয় কোন স্তর থেকে বলতো? উৎপত্তি লাভ করে ভ্রূণীয় মেজোডার্ম থেকে। কেমন? ভ্রূণীয় মেজোডার্ম থেকে। ওকে, তো আশা করি মেজোডার্ম নিয়ে তোমাদের আইডিয়া রয়েছে। যদি আইডিয়া না থাকে বা জ্ঞানের কমতি থাকে তাহলে তোমরা চেষ্টা করবে আমার প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসে যে একাডেমিক লেকচারগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করবে, তাহলে আইডিয়া পেয়ে যাবে। কেমন? তো পুরো রক্ত সংবন্ধনটা উৎপত্তি লাভ করে হচ্ছে ভ্রূণীয় মেজোডার্ম থেকে। ওকে ফাইন, তো মেজোডার্ম থেকে রক্ত সংবন্ধনটা আসলো, বাট আমরা যদি বলি পার্টিকুলারলি একটা এরিথ্রোসাইট, একটা লোহিত রক্তকণিকা কই থেকে তৈরি হয়, এটা আসলে আমাদের কয়েকটি স্টেপসে ভাগ করে বলতে হবে। প্রথমে হচ্ছে যখন ভ্রূণ অবস্থায় থাকে মানুষ, অর্থাৎ একটা মানব শিশু যখন ভ্রূণ অবস্থায় থাকে, সেই ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকাগুলো কই থেকে আসে? ভ্রূণ অবস্থায় আরবিসি আসে কই থেকে? ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে হচ্ছে কই থেকে? কুসুমথলি থেকে। কেমন? তাহলে ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপত্তি লাভ করে হচ্ছে কুসুমথলি বা ইয়ক স্যাক থেকে। ওকে, কুসুমথলি বা ইয়ক স্যাক থেকে। আচ্ছা, তারপর যদি বলি ভ্রূণ অবস্থায়, তারপরে একদম ভ্রূণের প্রাথমিক পর্যায়ে থাকবে হচ্ছে কুসুমথলি থেকে। বাট আমরা জানি যে জীবনের ভ্রূণের যত ডেভেলপমেন্ট হয়, ভ্রূণ একটা মাতৃগর্ভে যত বেড়ে উঠতে থাকে, তত কিন্তু এই কুসুমথলিটা বিলুপ্তির পথে যায়। তার যখন কুসুমথলিটা বিলুপ্ত হয়ে যাবে বা কুসুমথলিটা ডিসঅ্যাপিয়ার করবে, তখন লোহিত রক্তকণিকাগুলো কই থেকে তৈরি হবে? তাহলে যখন কুসুমথলি ডিসঅ্যাপিয়ার করবে বা যখন একদম জন্মের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ আমরা এটাকে আরো সহজভাবে বলতে পারি যে জন্মের 1 মাস পূর্বে, জন্মের 1 মাস পূর্বে, অর্থাৎ একটা নবজাতক জন্মের 1 মাস পূর্বে এই আরবিসি উৎপত্তি লাভ করবে হচ্ছে কই থেকে? উৎপত্তি লাভ করবে যকৃৎ বা লিভার এবং প্লীহা থেকে। কেমন? প্লীহা বা স্প্লিন থেকে। প্লীহা বা স্প্লিন থেকে। স্প্লিন থেকে। তাহলে ভ্রূণ অবস্থা উৎপত্তি লাভ করবে লোহিত রক্তকণিকাগুলো কুসুমথলি থেকে, এবং জন্মের 1 মাস পূর্বে যকৃৎ বা লিভার এবং প্লীহা বা স্প্লিন থেকে উৎপত্তি লাভ করবে। ওকে, তাহলে ভ্রূণ অবস্থায় বললাম, জন্মের 1 মাস পূর্বে বললাম, তাহলে পরবর্তীতে বলতে হবে যে জন্মের পর ও আজীবন। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, থেকে আমৃত্যু, হ্যাঁ, জন্মের পর থেকে আমৃত্যু এই লোহিত রক্তকণিকাগুলো কই থেকে তৈরি হবে? তৈরি হবে হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে। ওকে, লাল অস্থিমজ্জা থেকে। লাল অস্থিমজ্জা থেকে। ওকে, তো আমরা জানি ছোটবেলা হয়তো পড়ে এসেছি যে লোহিত রক্তকণিকা উৎপত্তি লাভ করে হচ্ছে অস্থিমজ্জা থেকে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে ভাই একটা নবজাতক যখন তার যখন জন্মই হয় নাই, তো তখন তো তার অস্থিমজ্জা ছিল না, তাহলে তখন কই থেকে লোহিত রক্তকণিকা আসছে? তাহলে প্রথম আনসার হচ্ছে যদি সেটা ভ্রূণ অবস্থায় হয় তাহলে তখন আসতে হচ্ছে কুসুমথলি থেকে বা ইয়ক স্যাক থেকে। যদি জন্মের 1 মাস পূর্বে হয় তবে সেক্ষেত্রে আসতে হচ্ছে যকৃৎ বা প্লীহা থেকে। আর জন্মের পর থেকে আমৃত্যু পর্যন্ত লাল লোহিত রক্তকণিকাগুলো আসে হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে। তাহলে এখন আমাকে বলো যে লাল অস্থিমজ্জা কই কই থাকে? আমরা জানি আমাদের যে দীর্ঘ অস্থিগুলো রয়েছে, অর্থাৎ আমাদের লং বোনস যে রয়েছে, এই যে দেখো এখানে একটা ফিমারের ফিগার দিয়ে রেখেছি, দেখো এই যে ফিমারের ফিগার, এই যে ফিমারের যে হেড বা মাথার অংশটা, এই অর্থাৎ দীর্ঘ অস্থির মাথার অংশ থেকে আসে হচ্ছে আমাদের এই লোহিত রক্তকণিকাগুলো। এই মাথার অংশের ভিতরে উপস্থিত থাকে হচ্ছে লাল অস্থিমজ্জা বা বোন ম্যারো বা রেড বোন ম্যারো, সেখান থেকে আসে হচ্ছে এই লোহিত রক্তকণিকাগুলো। বুঝতে পারছি? আচ্ছা, এই যে বোন মেরু কিন্তু আবার 2 ধরনের, হ্যাঁ, বোন মেরু 2 ধরনের। আচ্ছা যাই হোক, এটা নিয়ে একটু পরে বলবো। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে লোহিত রক্তকণিকাগুলো আসলে জীবনের কোন দশে কোন জায়গা থেকে আসে। তাহলে আমরা যদি আরেকটু বলি যে জন্মের পর থেকে আমৃত্যু পর্যন্ত আসে হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে। তাহলে লাল অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করলো লোহিত রক্তকণিকা। তাহলে অন্য আরো কোনো অস্থিমজ্জা রয়েছে কিনা, বা আমরা সেটাকে আসলে অস্থিমজ্জা না বলে কেন স্পেসিফিক ভাবে লাল অস্থিমজ্জা বললাম, একটু এখানে নোট দিয়ে রাখি যে বেসিক্যালি মনে রাখবা অস্থিমজ্জা, হ্যাঁ, অস্থিমজ্জা বা যেটাকে বলা হয় হচ্ছে বোন ম্যারো,
বোন ম্যারো, এটা একটা নোট আর কি। বোন ম্যারো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেড বোন ম্যারো, একটা হচ্ছে বলতে পারি রেড বোন ম্যারো, রেড বোন ম্যারো বা লোহিত অস্থিমজ্জা বা লাল অস্থিমজ্জা, এটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। কেমন? ইয়েলো বোন ম্যারো বা পীত অস্থিমজ্জা। ওকে, রেড বোন ম্যারো বা বলতে পারি যেটা হচ্ছে লাল অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা, সেখান থেকে উৎপত্তি লাভ করে কি ভাইয়া? সেখান থেকে উৎপত্তি লাভ করে হচ্ছে রক্তকণিকা সমূহ। ওকে, সেখান থেকে উৎপত্তি লাভ করে হচ্ছে রক্তকণিকা সমূহ। ওকে, রক্ত কণিকা আসে বা রক্তকণিকা সমূহ উৎপত্তি লাভ করে। আর এই যে ইয়েলো বোন ম্যারো বা পিত্ত বা হলুদ অস্থিমজ্জা যেটাকে বলা হয় পিত্ত অস্থিমজ্জা, সেখানে কি থাকে? সেখানে হচ্ছে অ্যাডিপোজ কোষ থাকে। পিত্ত অস্থিমজ্জা কি থাকে? পিত্ত অস্থিমজ্জার ভিতরে অ্যাডিপোজ কোষ থাকে, বা আমরা বলবো যে অ্যাডিপোজ অ্যাডিপোজ কোষ থাকে। অ্যাডিপোজ কোষ থাকে, যেটা আসলে কি করে বলতো? অ্যাডিপোজ কোষটা কি করে? অ্যাডিপোজ কোষের কাজ হচ্ছে সে ফ্যাট সঞ্চয় করে বা চর্বি সঞ্চয় করে। সে হচ্ছে ফ্যাট বা চর্বি সঞ্চয় করে। তাহলে আমার এইটুক বলার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আহ, রক্তকণিকা জন্মের পর থেকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের কই থেকে আসে, তোমাকে কিন্তু আনসার দিতে হবে লাল অস্থিমজ্জা থেকে। কিন্তু অস্থিমজ্জা বললে হবে না, কেন? কারণ আমরা জানি অস্থিমজ্জা বললাম যে দুই ধরনের, একটা হচ্ছে রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা বা লোহিত অস্থিমজ্জা, আর হচ্ছে ইয়েলো বোন ম্যারো। এর রেড বোন ম্যারো থেকে আসে হচ্ছে রক্তকণিকা সমূহ, আর ইয়েলো বোন ম্যারো থেকে আসে হচ্ছে বা পীত অস্থিমজ্জা থেকে আসে হচ্ছে কি? আসে হচ্ছে এখানে থাকে হচ্ছে অ্যাডিপোজ কোষ, সেটা আসলে বেসিক্যালি ফ্যাট বা চর্বি সঞ্চয় করে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে ছিল আমাদের লোহিত রক্তকণিকার উৎপত্তি। তারপর যদি বলি এই যে লোহিত রক্তকণিকার সৃষ্টি, এই সৃষ্টির যে প্রক্রিয়াটা, এর কিন্তু একটি স্পেশাল নাম রয়েছে। কেমন? এই লোহিত রক্তকণিকার উৎপত্তির যে প্রক্রিয়াটা, তার কিন্তু একটি স্পেশাল নাম রয়েছে। যদি আমি একটু নামটা যদি বলে দিই, যে দেখো, ওকে, তাহলে এই যে লোহিত রক্তকণিকার সৃষ্টির প্রক্রিয়া, হ্যাঁ, আচ্ছা, প্রথম বলি যে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়ার নাম কি? মনে রাখবা, রক্তকণিকা সৃষ্টির যে প্রক্রিয়া, সৃষ্টির প্রক্রিয়া যে রয়েছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে, রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপয়োসিস। বলা হয় হচ্ছে হেমাটোপয়োসিস। হেমাটোপয়েসিস। আর স্পেশালি আমাদের লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে তাহলে কি বলা হবে? লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া, লোহিত রক্ত কণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় এরাইথ্রোপয়েসিস। সৃষ্টির প্রক্রিয়াকে হুম প্রক্রিয়াকে কি বলে, বা লোহিত রক্ত কণিকা সৃষ্টির প্রক্রিয়া কি? এটা হচ্ছে এরাইথ্রোপয়েসিস বা এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস। তাহলে পয়েসিস মানে হচ্ছে তৈরি হওয়া বা উৎপত্তি হওয়া, আর এরাইথ্রো কথাটা আসছে হচ্ছে এরিথ্রোসাইট থেকে। তাহলে লোহিত রক্ত কণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এরিথ্রোপয়েসিস। তাহলে এই যে লোহিত রক্ত কণিকা সৃষ্টি হলো কিংবা এরিথ্রোপয়েসিস হইলো, এক্ষেত্রে কিন্তু বেসিক্যালি দুই ধরনের লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়। বেসিক্যালি আরো কয়েক ধরনের হয়, বাট বেসিক্যালি আমরা দুই ধরনের বলতে পারি। একটা হচ্ছে বলতে পারি যে অপরিণত লোহিত রক্ত কণিকা হয় প্রথমে। প্রথমে হচ্ছে অপরিণত লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়। অপরিণত লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়। প্রথমে অপরিণত লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্ট। এরিথ্রোব্লাস্ট মনে রাখবা, কোনো বায়োলজিক্যাল সিস্টেমে যদি কোনো একটা ওয়ার্ডের শেষে, অর্থাৎ তুমি যদি প্রিফিক্স সাফিক্স হিসেবে যদি তুমি ব্লাস্ট পাও, দ্যাট মিনস ইমম্যাচিউর বা অপরিণত। এই অপরিণত লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়, যেটাকে বলে এরিথ্রোব্লাস্ট। এখান থেকে যখন হচ্ছে নিউক্লিয়াস বের হয়ে যাবে, এই এরিথ্রোব্লাস্ট থেকে যখন নিউক্লিয়াসটা অপসারিত হবে, কেমন? যখন নিউক্লিয়াস অপসারিত হবে, নিউক্লিয়াস অপসারণ হওয়ার পরে সেটা হয়ে যাবে হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকা। সেটা হয়ে যাবে ভাইয়া পরিণত লোহিত রক্তকণিকা। পরিণত লোহিত রক্তকণিকা। তখন সেটা এরিথ্রোব্লাস্ট না হয়ে তখন সেটাকে আমরা বলবো এরিথ্রোসাইট। বুঝতে পারছি? এরিথ্রোসাইট।
সাইট, এই ক্ষেত্রে একটা সেম কথা খাটবে যে সাফিক্স হিসেবে যদি কোথাও তোমরা সাইট কথাটা পাও, দ্যাট মিনস তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পরিণত বা ম্যাচিউর সেলের কথা বলেছে। কেমন? আচ্ছা, তাহলে বুঝলাম যে অ্যারিথ্রোপয়েসিস হচ্ছে লোহিত রক্তকণিকার সৃষ্টি প্রক্রিয়া, আর ওভারঅল রক্তকণিকার সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে হেমাটোপয়েসিস। আর অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় প্রথমে তৈরি হবে হচ্ছে অপরিণত লোহিত রক্তকণিকা, যেটাকে বলবো অ্যারিথ্রোব্লাস্ট। সেখান থেকে নিউক্লিয়াস অপসারিত হয়ে তৈরি হবে হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকা বা অ্যারিথ্রোসাইট। ওকে, তাহলে এটা ছিল মোটামুটি লোহিত রক্তকণিকা তৈরির একটু ব্যাখ্যা। ওকে, তারপরে যদি আমরা দেখি, দেখো আমি নিচে আরেকটা ফিগার দিয়ে রেখেছি, তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর সিগনিফিকেন্স হচ্ছে কোনো কারণে যদি আসলে লোহিত রক্তকণিকা হচ্ছে এক ধরনের তৈরির প্রক্রিয়াটাও কিন্তু আসলে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, সেটা আসলে লোহিত রক্তকণিকা বিভাজিত হচ্ছে না, বাট অস্থি মজ্জায় উপস্থিত হেমোপয়েটিক স্টেম সেল হেমোপয়েটিক স্টেম সেল বিভাজিত হয়ে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি করতেছে। তাহলে এই যে হেমোপয়েটিক স্টেম সেলকে বিভাজনের জন্য কিছু উদ্দীপনার প্রয়োজন পড়ে, সেই উদ্দীপনাটা কখন পাবে? যখন বেসিক্যালি লোহিত রক্তকণিকার স্বল্পতা দেখা দিবে, বা লোহিত রক্তকণিকা যদি কোনো কারণে আমাদের দেহে কম হয়ে যায় পরিমাণে, তখন কি হবে? তখন এই কম পরিমাণ লোহিত রক্তকণিকাটা সেন্স করবে হচ্ছে আমাদের কিডনি। তখন কিডনি কি করবে? কিডনি দেখবে তার কাছে যে রক্তটা আসছে সেটা প্রয়োজনীয় অক্সিজেন নাই, দ্যাট মিনস সেখানে কিসের অভাব? লোহিত রক্তকণিকার অভাব। তাহলে তখন সে কন্ডিশনকে বলি আমরা হাইপোক্সিয়া হবে, কিংবা অক্সিজেনের স্বল্পতা হবে। তাহলে বৃক্ক কি করবে? বৃক্ক কম অক্সিজেন মাত্রাকে শনাক্ত করে কি তৈরি করবে বলতো? শনাক্ত করে তখন কি রিলিজ করে দিবে? সঞ্চয় করে রিলিজ করবে হচ্ছে এরিথ্রোপয়েটিন। তাহলে কি করবে সে? এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন রয়েছে, রিলিজ করবে। এই এরিথ্রোপয়েটিন কি করবে? সেটা বোন মেরুতে যাবে। এরিথ্রোপয়েটিনটা যাবে হচ্ছে বোন মেরোতে গিয়ে সে কি করবে? সে হচ্ছে আরবিসি প্রোডাকশন, অর্থাৎ লোহিত রক্তকণিকার যে প্রোডাকশন রয়েছে, আরবিসি প্রোডাকশনকে ইনক্রিজ করে দিবে, বাড়িয়ে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি আরবিসি প্রোডাকশনে অনেক কিছু বললাম। যে যদি আমি একটু রিভিউ করে দিই, যে লোহিত রক্তের উৎপত্তি নিয়ে, পুরো রক্ত সংবহনতন্ত্রটা উৎপত্তি লাভ করে ভ্রূণীয় মেসোডাম থেকে। তার মানে রক্তের যে কোষগুলো রয়েছে সেগুলো কিন্তু ভ্রূণীয় মেসোডাম থেকে আসে। তাহলে ভ্রূণ অবস্থায় বেসিক্যালি কই থেকে আসবে? কুসুমথলি থেকে। তাহলে জন্মের পূর্বে কই থেকে আসবে? যকৃৎ, লিভার ও প্লীহা থেকে। জন্মের পর থেকে আমৃত্যু আসবে হচ্ছে লাল অস্থিমজ্জা থেকে। আর অস্থিমজ্জাতে কেন লাল কথাটা উল্লেখ করতে হবে তার ব্যাখ্যা আমি দিয়েছি, যে দেখো ভাই, আমাদের কিন্তু শুধু অস্থিমজ্জা বলতে কিন্তু শুধু লাল অস্থিমজ্জা নেই। অস্থিমজ্জা বলে কিন্তু আমাদের আসলে দুই ধরনের অস্থিমজ্জা রয়েছে, একটা হচ্ছে রেড বোন ম্যারো, একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। তার রেড বোন ম্যারো বা লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয় রক্তকণিকা সমূহ, আর ইয়েলো বোন ম্যারোতে থাকে হচ্ছে অ্যাডিপোস কোষ, যেটা হচ্ছে ফ্যাট বা চর্বি সঞ্চয় করে। ওকে, তাহলে আমাদের স্পেসিফিক ভাবে বলে দিতে হবে যে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় হচ্ছে লাল বা লোহিত অস্থিমজ্জা থেকে। ওকে, ফাইন। তারপরে দেখো আমরা বলেছি রক্তকণিকা সৃষ্টির ওভারঅল সকল রক্তকণিকা, সেটা হতে পারে আরবিসি, হতে পারে ডাব্লিউবিসি, হতে পারে প্ল্যাটিলেট, সৃষ্টি প্রক্রিয়া হচ্ছে হেমাটোপয়েসিস। আর লোহিত রক্তকণিকা স্পেশালি সৃষ্টি প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অ্যারিথ্রোপয়েসিস। এই অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়া প্রথমে তৈরি হয় হচ্ছে অপরিণত লোহিত রক্তকণিকা, যেটাকে বলা হয় অ্যারিথ্রোব্লাস্ট। সেখান থেকে নিউক্লিয়াসটা অপসারিত হয়ে তৈরি হয় পরিণত লোহিত রক্তকণিকা বা অ্যারিথ্রোসাইট। ওকে, তাছাড়া কিছু প্রভাবকের কারণেও হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে, কিছু উদ্দীপনার কারণে। কি উদ্দীপনা রয়েছে? দেখো, যখন আমাদের দেহে হচ্ছে অক্সিজেনের মাত্রা কমে যাবে, যখন বৃক্ক কম অক্সিজেন মাত্রাকে শনাক্ত করবে, তখন সে এরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন রিলিজ করে দিবে। এই এরিথ্রোপয়েটিন কি করবে? সে আমাদের বোন ম্যারো, কোন বোন ম্যারো বলতো? অবশ্যই রেড বোন ম্যারোতে গিয়ে সে আরবিসি প্রোডাকশনটাকে বাড়িয়ে দিবে। আলটিমেটলি আমাদের লোহিত রক্তকণিকা উৎপাদনটা বেড়ে যাবে, বা তখন লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হবে। আশা করছি বুঝাতে পেরেছি। ওকে, তাহলে দেখো আমরা মোটামুটি লোহিত রক্তকণিকা কি পড়লাম, লোহিত রক্তকণিকার গঠন পড়লাম, লোহিত রক্তকণিকার উৎপত্তি পড়লাম। ওকে, তাহলে এখন আমরা দেখব যে লোহিত রক্তকণিকার পরিমাণটা কি, মানে কি পরিমাণে আমাদের দেহে আছে। ওকে, এই পরিমাণের ক্ষেত্রে তোমার একটু চিন্তা করতে হবে যে আসলে শিশু দেহে কি পরিমাণে থাকে, তোমার প্রাপ্তবয়স্কের পুরুষে কি পরিমাণ থাকে, স্ত্রীতে কি পরিমাণ থাকে, একটু ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। ওকে, যদি আমি একটু লিখে দেই যে লোহিত রক্তকণিকার পরিমাণ
প্রতি ঘন মিলিমিটার রক্তে, হ্যাঁ, তাহলে প্রতি ঘন মিলিমিটার রক্তে হিসেবে আমরা বলবো, এককটা হিসেবে দেব যে প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কত? রক্তে ভ্রূণ অবস্থায় থাকে, রক্তে ভ্রূণ অবস্থায় কতটুকু লোহিত রক্তকণিকা থাকে বলতো প্রতি ঘন মিলিমিটার রক্তে? ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা থাকে হচ্ছে 80 থেকে 90 লক্ষ। বুঝতে পারছি? তাহলে ভ্রূণ অবস্থায় প্রতি ঘন মিলিমিটার রক্তে 80 থেকে 90 লক্ষ পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে। তারপর যদি বলি আমরা ভ্রূণ অবস্থার পর যদি বলি যে পূর্ণবয়স্ক মানুষে কতটুকু, বা আচ্ছা পূর্ণবয়স্কের আগে আমরা বলবো শিশু দেহে কতটুকু বলতো? শিশু দেহে থাকে হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে 60 থেকে 70 লক্ষ। কেমন? 60 থেকে 70 লক্ষটি লোহিত রক্তকণিকা থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে। তারপর যদি আমরা বলি যে প্রাপ্তবয়স্কে, প্রাপ্তবয়স্ক, তাহলে একটা মানুষ যখন প্রাপ্ত হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হবে, তখন তার আরবিসির পরিমাণ কত থাকবে? প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে আমরা পুরুষের ক্ষেত্রে বলবো আলাদা করে, আমরা স্ত্রীর ক্ষেত্রে বলবো আলাদা করে। কেমন? প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্ক স্ত্রী দেহে। তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকা থাকবে কতটুকু? থাকবে 50 থেকে 54 লক্ষ। আর প্রাপ্তবয়স্ক স্ত্রী দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ থাকবে 44 থেকে 49 লক্ষ। ওকে, এগুলো কিন্তু ভুল করলে চলবে না, এগুলো খুবই সেন্সিটিভ ইনফরমেশন, এগুলা মনে রাখতে হবে। এখন তো তোমার ভাই একটা কোশ্চেন চলে আসবে যে ভাই আপনি বললেন যে প্রাপ্তবয়স্ক পুরুষে হচ্ছে বেশি থাকবে, স্ত্রীতে কম থাকবে, কেন ভাই ডিসক্রিমিনেশন? কেন পুরুষে বেশি থাকবে? এই পুরুষে লোহিত রক্তকণিকা বেশি থাকার কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। কেমন? পুরুষ হরমোন টেস্টোস্টেরনের প্রভাবে, পুরুষ হরমোন টেস্টোস্টেরনের প্রভাবে বেশি থাকবে। হরমোন টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন নামে একটি পুরুষ হরমোন রয়েছে, সেই টেস্টোস্টেরন এর প্রভাবে বেশি থাকবে। এর জন্য পুরুষ দেহে কি হবে? পুরুষ দেহে এই প্রাপ্তবয়স্ক পুরুষে আমাদের আরবিসি বা এরিথ্রোসাইটের পরিমাণ কিছুটা বেশি থাকবে স্ত্রীদের তুলনায়। বুঝতে পারছি? ওকে, তারপরে আর কখন বেশি থাকবে বলতো? এটা ছিল নর্মাল কন্ডিশনে, আর অ্যাবনর্মাল কিছু কন্ডিশন রয়েছে না? অ্যাবনর্মাল কন্ডিশন, দ্যাট মিনস আমরা বলতে পারি বা গর্ভাবস্থায়, গর্ভাবস্থায় ও ও ব্যায়াম করলে, যখন আমরা ব্যায়াম করি প্রচুর পরিমাণে, গর্ভাবস্থায় ও ব্যায়ামকালে, ব্যায়ামকালে কি হয়? ব্যায়ামকালে আরবিসির পরিমাণ বেশি থাকে, আরবিসি বেশি থাকে, আরবিসি বেশি থাকে। ওকে, তাহলে আরবিসির পরিমাণ বুঝলাম যে প্রতি ঘন মিলিমিটার রক্তে ভ্রূণ অবস্থা থেকে 80 থেকে 90 লক্ষ, শিশু দেখে থাকে হচ্ছে 60 থেকে 70 লক্ষ, প্রাপ্তবয়স্ক পুরুষে 50 থেকে 54 লক্ষ, স্ত্রী দেহে হচ্ছে 44 থেকে 49 লক্ষ। এখন কেন পুরুষ দেহে বেশি? কারণ বললাম যে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের প্রভাবে, আর স্ত্রী দেহে টেস্টোস্টেরন নেই, সেজন্য বা থাকলে খুবই কম পরিমাণে থাকে, সেজন্য স্ত্রী দেহে হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে 44 থেকে 49 লক্ষ। আর কোন কোন কন্ডিশনে বাড়ে লোহিত রক্তকণিকার পরিমাণ? গর্ভাবস্থায় আর হচ্ছে ব্যায়ামের সময় বাড়ে। ওকে, আচ্ছা, এই যে বাড়া কমার বাহিরেও যে নর্মাল ভ্যালু রয়েছে, এর থেকে যদি কিছু বেশি কিংবা কম হয়, বেশি কিংবা কম হওয়ার ক্ষেত্রে আমরা কি কখন হতে পারে? একটা ডিজিজ কন্ডিশন হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে কোনো কারণে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা বা আরবিসি এর সংখ্যা, আরবিসি এর সংখ্যা যদি কি হয়, ধরলাম সংখ্যা হ্রাস করে মানে কমে গিয়ে যদি কি হয় যে আরবিসি এর সংখ্যা যদি 50 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তের চেয়ে, প্রতি ঘন মিলিমিটার আরবিসি 50 লক্ষ প্রতি ঘন মিলিমিটার এর চেয়ে যদি কোনো কারণে 25% কমে যায়, 25% কমে যায়, তখন সেই কন্ডিশনকে কি বলা হবে বলতো? আরবিসির সংখ্যা যদি প্রতি ঘন মিলিমিটার রক্তে 50 লক্ষের চেয়ে 25% কমে যায়, তখন সেই অবস্থাকে বলা হয় হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তখন সেটাকে বলা হবে হচ্ছে অ্যানিমিয়া বা
রক্তাল্পতা, কেমন? রক্তাল্পতা অর্থাৎ তার রক্তের পরিমাণ কম বা তার আরবিসির পরিমাণ কম। বুঝতে পারছি? আমরা কিন্তু থ্যালাসেমিয়া বলি নেই, থ্যালাসেমিয়া কিন্তু অন্য জিনিস। থ্যালাসেমিয়া নিয়ে আমরা, সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার, সেটা নিয়ে আমরা আরেকদিন পড়বো। ওকে, আচ্ছা, তাহলে আরবিসির সংখ্যা যদি 50 লক্ষ প্রতি ঘন মিলিমিটার এর চেয়ে 25% কমে যায়, সেটাকে বলবে অ্যানিমিয়া। তাহলে কোনো কারণে আরবিসির পরিমাণ কমে যেতে পারে, পাশাপাশি এর উল্টাটাও হতে পারে, যে কোনো কারণে আরবিসি এর সংখ্যা যদি আরবিসি এর সংখ্যা যদি কতটুকু পার হয়ে যায়, 65 লক্ষ, 65 লক্ষ প্রতি ঘন মিলিমিটার রক্তে, তাহলে আরবিসির সংখ্যা যদি 65 লক্ষ প্রতি ঘন মিলিমিটার এর চেয়ে বেশি হয়ে যায়, এর চেয়ে এর চেয়ে বেশি হয়ে যায়, বেশি হয়, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় পলিসাইথেমিয়া। তখন সেই কন্ডিশনটাকে বলা হবে পলিসাইথেমিয়া, কেমন? পলিসাইথেমিয়া। তাহলে বুঝলাম যে আমাদের নর্মাল আরবিসির পরিমাণ কত, আরবিসির সংখ্যা কমে গেলে সেটাকে কি বলবে, আরবিসির সংখ্যা বেড়ে গেলে সেটাকে কি বলবো। ওকে, তাছাড়া দেখো আমরা যখন আগে যখন পড়েছি আরবিসির ক্ষেত্রে, যে আরবিসির পরিমাণ হচ্ছে টোটাল প্রায় 45%। ওকে, এখানে একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে হেমাটোক্রিট, হেমাটোক্রিট বা HCT। আচ্ছা, HCT বা হেমাটোক্রিট নামে একটা টার্ম রয়েছে, সেটা আমরা একটু দেখব। হেমাটোক্রিট, হেমাটোক্রিট, HCT বা হেমাটোক্রিট জিনিসটা কি, এই টার্মটা তোমরা বইতে হয়তো পাবে। HCT বা হেমাটোক্রিট হচ্ছে এই যে লোহিত রক্তকণিকা যে বললাম, এই লোহিত রক্তকণিকা টোটাল রক্তের কত পার্সেন্ট এরিয়া দখল করে রেখেছে সেটাকে বলা হয়, সেই পরিমাণটাকে বলা হয় HCT বা হেমাটোক্রিট। তো এটা হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো যে আরবিসি বা লোহিত রক্তকণিকা এর আয়তন পরিমাপের শতকরা হিসাব, এর আয়তন পরিমাপের শতকরা হিসাব, আয়তন পরিমাপের শতকরা হিসাব বা শতকরা আয়তন কতটুকু আছে রক্তের ভিতরে, সেটা হচ্ছে হেমাটোক্রিট বা HCT। তাহলে আরবিসি এর আয়তন পরিমাপের শতকরা হিসাবকে বলা হবে হচ্ছে, শতকরা হিসাবই হচ্ছে, হিসাবকে বলা হবে হচ্ছে HCT বা হেমাটোক্রিট। তাহলে নর্মাল ভ্যালুটা একটু জানতে হবে, নর্মাল ভ্যালু কত HCTর, নর্মাল ভ্যালু এটা হচ্ছে একটু তোমাদের অ্যাডমিশন টেস্ট থেকে এটা একটু ইম্পর্টেন্ট বেশি। তাহলে হেমাটোক্রিটের নর্মাল ভ্যালু পুরুষের ক্ষেত্রে কত এবং স্ত্রী দেহের ক্ষেত্রে কত সেটা একটু জানতে হবে, কেমন? হেমাটোক্রিটের নর্মাল ভ্যালু পুরুষ দেহে হচ্ছে 45%, শতকরা হিসাব কিন্তু দিতে হবে, কেমন? 45%, আর স্ত্রী দেহে হচ্ছে হেমাটোক্রিটের নর্মাল ভ্যালু হচ্ছে 40%। বুঝতে পারছি? ওকে, তো হেমাটোক্রিট বা HCT কি, এটা হচ্ছে আরবিতে আয়তন পরিমাপের শতকরা হিসাব। অর্থাৎ তুমি যদি 100 ml রক্ত নাও, তার ভিতরে দেখবে যে তার 45% আয়তনের দিক থেকে 45%ই হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে আরবিসি, আর 40% অ্যারাউন্ড 40% হচ্ছে 40% হচ্ছে আরবিসি কার ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে। বুঝতে পারছি? প্রতি 100 ml রক্তে। ওকে ফাইন, যদি বুঝে থাকি তাহলে আশা করছি আমরা আচ্ছা আরেকটা হিসাব দেখে নিই। দেখো আমরা তো ভ্রূণ অবস্থায় শিশুদের প্রাপ্তবয়স্ক হিসাব করলাম, আরেকটা হিসাব, এই যে এত এত আরবিসি, দেখো প্রতি ঘন মিলিমিটার রক্তে আছে হচ্ছে 60 থেকে 70 লাখ, আবার প্রাপ্তবয়স্কদের হচ্ছে 50 থেকে 54 লাখ। তাহলে কিন্তু আরেকটা কথা বলতে পারি না যে তাহলে টোটাল আরবিসির পরিমাণ কত? আচ্ছা, তো মানব দেহে এট এ টাইম, মানব দেহে টোটাল আরবিসির পরিমাণ হচ্ছে কত, যদি আমরা একটু টোটাল আরবিসি কাউন্টটা কত যদি একটু বলি, টোটাল আরবিসি কাউন্ট হচ্ছে অ্যারাউন্ড 20 থেকে 30 ট্রিলিয়ন। ওকে, ট্রিলিয়ন। তো তোমরা যারা ট্রিলিয়ন সম্পর্কে জানো তারা তো জানো যে ট্রিলিয়ন হচ্ছে অনেক বড় একটা একক, প্রায় 1000 কোটিতে কিন্তু 1 ট্রিলিয়ন হয়। আচ্ছা, মানবদের টোটাল আরবিসির পরিমাণ হচ্ছে 20 থেকে 30 ট্রিলিয়ন, যেটা 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 দেহের মোট কোষ সংখ্যার, বলতে পারি আমরা মোট কোষ সংখ্যার কত পার্সেন্ট ভাইয়া, মোট কোষ সংখ্যার অ্যারাউন্ড কত পার্সেন্ট, দেহের মোট কোষের সংখ্যার প্রায় 70% কিন্তু শুধু এই আরবিসি। অর্থাৎ আমরা যে এত ট্রিলিয়ন কোষ বলি না আমাদের দেহে, তার ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে কি আরবিসি, প্রায় 70%ই কিন্তু দখল করে রাখছে এই আরবিসি। তাহলে তোমাকে যদি বলে যে দেহের ভিতরে কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি বা কোন এই যে কণিকার সংখ্যা সবচেয়ে বেশি, তোমাকে কিন্তু এই আরবিসি বলতে হবে বা লোহিত রক্তকণিকা বলতে হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি?
কনফিউশন রয়েছে কারো? কনফিউশন রয়েছে কিনা আমাকে জানিও, ওকে? আচ্ছা, তাহলে দেখো আমরা পরবর্তীতে যদি পরবর্তী টপিকের দিকে যাই, যে আমাদের পরবর্তী আমরা লোহিত রক্তকণিকার পরিমাণ পড়লাম, এখন আমরা পড়বো লোহিত রক্তকণিকার কাজ। যে এই যে এত পরিমাণে লোহিত রক্তকণিকা রয়েছে, এটা আসলে দেহে কি কি কাজ করে, খুবই খুবই ইম্পর্টেন্ট লোহিত রক্তকণিকার কাজটা, এটা সম্পর্কে তোমাদের জানতে হবে, এবং পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসে এই লোহিত রক্তকণিকার কাজ থেকে, ওকে? আচ্ছা, তো লোহিত রক্তকণিকার কাজ থেকে প্রচুর এমসিকিউ হয় এবং খ নাম্বারও এটা অহরহ দেখা যায়, তাই এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। তাহলে 1 নাম্বার কাজ কি হবে? 1 নাম্বার কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময় করা। লোহিত রক্তকণিকার প্রধানতম কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময় করবে। কেমন? গ্যাসীয় বিনিময়। কোন গ্যাসীয় বিনিময় বলতে পারি আমরা সেটাকে? সেটা হচ্ছে শ্বসন গ্যাস বিনিময়, ওকে? আমরা এদিকে না লিখে পাশে লিখবো গ্যাসীয় বিনিময়। কোন গ্যাস বিনিময় করবে সে? শ্বসন গ্যাস বিনিময় করবে, ওকে? শ্বসন গ্যাস। এখন আমাকে বলো তো ভাই, শ্বসন গ্যাস সে কোনটা বিনিময় করবে? সে শ্বসন গ্যাস হিসেবে আমরা জানি শ্বসন গ্যাস হিসেবে দুইটা থাকে, একটা হচ্ছে অক্সিজেন এবং একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? তা সে অক্সিজেনটাকে কি হিসেবে বিনিময় করবে বলতো? অক্সিজেনটাকে সে পরিবহন করবে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে। খুবই খুবই ইম্পর্টেন্ট। অক্সিজেন পরিবহন করবে হচ্ছে কি রূপে? অক্সি হিমোগ্লোবিন রূপে। অক্সি হিমোগ্লোবিন রূপে সে অক্সিজেনকে পরিবহন করবে, এবং সে কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে কি রূপে বলতো? আমি একটু আগে বলে এসেছি, পটাশিয়াম বাইকার্বনেট রূপে। পটাশিয়াম বাইকার্বনেট রূপে সে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে, ওকে? বাইকার্বনেট রূপে সে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে, বুঝতে পারছি? তাহলে সে প্রথম হচ্ছে গ্যাসীয় বিনিময় করবে, অর্থাৎ গ্যাসীয় বিনিময় এর জন্য সে শ্বসন গ্যাস পরিবহন করবে। শ্বসন গ্যাস পরিবহনের ক্ষেত্রে, শ্বসন গ্যাস বলতে আমরা আসলে দুইটাকে বুঝি, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। সে অক্সিজেন পরিবহন করবে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে, আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। তারপর যদি আমরা 2 নম্বর পয়েন্টে বলি, তার 2 নম্বর কাজ কি হবে? সে হচ্ছে ব্লাড ভিসকোসিটি মেইনটেইন করবে। কেমন? ব্লাড ভিসকোসিটি, ভিসকোসিটি বা রক্তের সান্দ্রতা রক্ষা করবে। সান্দ্রতা ও ঘনত্ব, সান্দ্রতা বা আমরা যেটা সরাসরি যদি বলতে পারি ঘনত্ব। কেমন? তাহলে এই যে আরবিসি, সে ব্লাড ভিসকোসিটি বা রক্তের সান্দ্রতা বা ঘনত্ব কি করবে? মেইনটেইন করবে। ঘনত্ব মেইনটেইন করবে, ওকে? ঘনত্ব মেইনটেইন করবে, এটা খুব সহজে বুঝতে পারতেছি, কারণ টোটাল রক্তের 45% যদি হয় লোহিত রক্তকণিকা, তাহলে লোহিত রক্তকণিকার পরিমাণের উপর একটা একজন মানুষের রক্ত কতটা ঘন বা কতটা পাতলা সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করবে, ওকে? তাহলে বুঝলাম যে 2 নম্বর হচ্ছে ব্লাড ভিসকোসিটি মেইনটেইন করবে। 3 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা বাফার রূপে, হ্যাঁ, বাফার রূপে কি করবে বলতো? বাফার রূপে সে হচ্ছে পিএইচ মেইনটেইন করবে। ভাপা রূপে পিএইচ মেইনটেইন করবে। ভাপা রূপে সে পিএইচ মেইনটেইন করবে, ওকে? তো সে কোন বাফার রূপে কাজ করবে বলতো? আমাদের দেহে অনেক ধরনের বাফার সিস্টেম রয়েছে, তার মধ্যে এই লোহিত রক্তকণিকা যে রয়েছে, সে হিমোগ্লোবিন বাফার সিস্টেমের মাধ্যমে, রক্তের পিএইচটাকে মেইনটেইন করবে, বুঝতে পারছি? ওকে, ফাইন। তারপর যদি আমরা বলি যে 4 নাম্বার তার আর কি কাজ কি হতে পারে? দেখো, লোহিত রক্তকণিকা আমরা পড়েছিলাম যে একটা লোহিত রক্তকণিকার যে স্ট্রাকচারটা আমি আবার আঁকানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। কেমন? তাহলে এর বাইরে কি থাকবে? প্লাজমা মেমব্রেন থাকবে না? তাহলে লোহিত রক্তকণিকার এই যে মেমব্রেন যে রয়েছে, হ্যাঁ, এই যে মেমব্রেন অর্থাৎ আরবিসির যে সারফেস রয়েছে, আরবিসি সারফেসে, হ্যাঁ, আরবিসি সারফেস এ বিদ্যমান অ্যান্টিজেন, আরবিসি সারফেসে অ্যান্টিজেন বিদ্যমান থাকবে। সে অ্যান্টিজেন কি করবে বলতো? সে অ্যান্টিজেন ব্লাড গ্রুপিং এ সাহায্য করবে বা ব্লাড গ্রুপ নির্ণয়ে সাহায্য করবে, ওকে? একটু পরে আমি এই টপিকটা পড়াবো যে কিভাবে আরবিসি সারফেস অ্যান্টিজেন ব্লাড গ্রুপিং এ সাহায্য করে। আচ্ছা, জাস্ট এটুকু জেনে রাখো যে ব্লাড গ্রুপ নির্ণয়ে সাহায্য করবে, ব্লাড গ্রুপ নির্ণয়ে সাহায্য করে, ওকে? এগুলো হচ্ছে মেইন ফাংশনের ভিতরে একটা আর কি, ওকে? এই যে আমরা বলি না যে ও পজিটিভ, তারপর হচ্ছে এ পজিটিভ, এবি পজিটিভ, এবি, হ্যাঁ, এবি পজিটিভ, ও নেগেটিভ, এগুলো যে বলি, এগুলো আসলে হচ্ছে ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপটা নির্ধারণে সাহায্য করে হচ্ছে এই আরবিসির সারফেসে বিদ্যমান কিছু অ্যান্টিজেন, ওকে? তারপর যদি আমরা এই ব্লাড গ্রুপটা একটু পরে পড়বো, এবিও ব্লাড গ্রুপ সিস্টেম একটু পরে পড়বো। তারপরে তার প্রধান কাজ কি রয়েছে? প্রধান কাজের ভেতরে রয়েছে হচ্ছে যখন এই আরবিসি ব্রেকডাউন হবে, তখন কিন্তু আসলে কি তৈরি হয়? তখন তৈরি হচ্ছে পিত্তরঞ্জক বিলিরুবিন ও বিলিভার্ডিন। তাহলে
আরবিসি যখন ব্রেকডাউন হবে, আরবিসি ব্রেকডাউন হলে বা ভাঙলে, আমরা একটু পরে ব্রেকডাউনটা পড়বো, আরবিসি যখন ব্রেকডাউন হবে তখন হচ্ছে বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করবে। কেমন? বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক, আরবিসি ব্রেকডাউনের ক্ষেত্রে বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক কি তৈরি করবে? পিত্তরঞ্জক তৈরি করবে। আরবিসি ব্রেকডাউন হলে সে বিলিরুবিন এবং বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি করবে, তৈরি করে। ওকে, তো পিত্তরঞ্জক কি? পিত্তরঞ্জক হচ্ছে যে রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে আমাদের পিত্তের বা পিত্তরসের বর্ণটা কি হয়, ওই যে আমরা বলি না হলুদ বর্ণের হয় বা গাঢ় হলুদ বর্ণের হয়, যেটাকে পিত্তবর্ণ বলি। ওকে, তাহলে এই পিত্তবর্ণের জন্য দায়ী হচ্ছে পিত্তরঞ্জক। কোন দুটি পিত্তরঞ্জক? এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন। তো বিলিরুবিনের বর্ণ কি? বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ, হলুদ বর্ণ। ওকে, এবং বিলিভার্ডিনের বর্ণ হচ্ছে সবুজ। তাহলে এই যে বিলিরুবিন এবং বিলিভার্ডিনটা তৈরি হবে কই থেকে? আরবিসি এর ব্রেকডাউনের মাধ্যমে। তাহলে এটা একটা আরবিসি ফাংশন, যে আরবিসি বেসিক্যালি সে ব্রেকডাউন ভাঙার পরে হচ্ছে পিত্তরঞ্জক বিলিরুবিন বিলিভার্ডিন তৈরি করবে। তারপরে আর কি কাজ রয়েছে, আর কি মেজর কাজ রয়েছে আরবিসির? আরবিসি হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করবে। আরবিসি, আরবিসি কি করে? আরবিসি হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে বা হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে। হাইড্রোজেন সালফাইড তৈরি করতে পারে। আরবিসি হাইড্রোজেন সালফাইড তৈরি করে। এই হাইড্রোজেন সালফাইড কি করে জানো? এই হাইড্রোজেন সালফাইড ক্রিটিক্যাল সিচুয়েশনে রক্তনালীর সংকোচন ঘটায়। ওকে, এই হাইড্রোজেন সালফাইড কি করে? ক্রিটিক্যাল সিচুয়েশনে রক্তনালীর সংকোচন ঘটায়, সংকোচন ঘটায়। ওকে, তারপরে সে কি করবে? সে হচ্ছে তার দেহে যেহেতু অ্যান্টিজেন থাকে, তার দেহে যেহেতু বললাম অ্যান্টিজেন থাকে সারফেসে, তাহলে সে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন দিবে। তার মানে সে ইমিউন রেসপন্স করবে। দ্যাট মিনস সে অনাক্রমকতায় সাড়া দিবে। ওকে, তাহলে আমরা সরাসরি বলবো যে আরবিসি আরেকটা প্রধান ফাংশন হবে, সে হচ্ছে ইমিউন রেসপন্সে অংশগ্রহণ করবে। ইমিউন রেসপন্স করবে। ইমিউন রেসপন্স করার কাজ হচ্ছে অনেক ক্ষেত্রে এই আরবিসি করে থাকে। তারপরে তার আর কি কাজ রয়েছে? তার আর কাজ রয়েছে সে এই আরবিসি, আরবিসি কি করবে? আরবিসি এনজাইম রূপী, এনজাইমের মতো, এনজাইমের মতো নাইট্রিক অক্সাইড তৈরি করবে। এনজাইমের মতো তৈরি করবে হচ্ছে নাইট্রিক অক্সাইড। আরবিসি এনজাইমের মতো নাইট্রিক অক্সাইড তৈরি করবে, তৈরি করবে, যা যা রক্তনালীর, যা রক্তনালীর এন্ডোথেলিয়াল যে কোষ রয়েছে, অর্থাৎ রক্তনালীর ভিতরের প্রাচীরের যে কোষগুলো রয়েছে সেগুলো বলে এন্ডোথেলিয়াল কোষ। সেই এন্ডোথেলিয়াল, রক্তনালীর এন্ডোথেলিয়াল কোষের, এন্ডোথেলিয়াল কোষের, রক্তনালীর এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো কাজ করবে। কেমন? রক্তনালী এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো কাজ করবে, এল আর্জিনিনের মতো কাজ করবে। এখন তোমার স্বভাবত কোশ্চেন চলে আসবে যে ভাই এল আর্জিনিন জিনিসটা কি? আচ্ছা, এল আর্জিনিন হচ্ছে এক ধরনের, এল আর্জিনিন হচ্ছে, এল আর্জিনিন জিনিসটা হচ্ছে এক ধরনের কি? এক ধরনের অ্যামিনো অ্যাসিড, এক ধরনের অ্যামিনো অ্যাসিড। ওকে, এই অ্যামিনো অ্যাসিডের অনেক কাজ রয়েছে, এটা রক্তনালীর উপর অনেক কাজ করে, তোমরা সেগুলো নিয়ে ইন ডিটেলস এখন না জানলেও চলবে। জাস্ট এটুকু জেনে রাখো যে আরবিসি এনজাইমের মতো নাইট্রিক অক্সাইড তৈরি করবে, যা রক্তনালীর এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো কাজ করবে। জাস্ট এই লাইনটুকু জেনে রাখো যে এল আর্জিনিনের মতো কাজ করে কে? কাজ করে হচ্ছে নাইট্রিক অক্সাইড। কে তৈরি করে দেয়? সেটা হচ্ছে আরবিসি তৈরি করে দেয়। তাই এটা হচ্ছে আরবিসির একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। বুঝতে পারছি? তাহলে এই ছিল মোটামুটি আরবিসির কাজ নিয়ে বিস্তারিত। ওকে, তাহলে দেখো এই আরবিসির কাজগুলোর মধ্যে আমরা যদি একটু রিভিউ করে দিই, যে প্রথম কাজ হচ্ছে, প্রধানতম কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময় করা। কোন গ্যাস বিনিময় করবে? সে শ্বসনে গ্যাস বিনিময় করবে। এখন কোশ্চেন হচ্ছে তাহলে ভাই শ্বসনে গ্যাস হিসেবে কি কি থাকে? থাকে হচ্ছে অক্সিজেন এবং কার্বন অক্সাইড। তাহলে আরবিসি কি করবে? অক্সিজেন পরিবহন করবে কি রূপে? হিমোগ্লোবিন রূপে। আমরা জানি যে হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন সে একটা অন্তর্বর্তীকালীন যৌগ গঠন করে, একটা অস্থায়ী যৌগ গঠন করে, সেটাকে বলে অক্সি হিমোগ্লোবিন। তাহলে অক্সি হিমোগ্লোবিন রূপে সে অক্সিজেন পরিবহন করবে। তাহলে সে শ্বসনের গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইড বহন করবে না? হ্যাঁ করবে। কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম বাইকার্বনেট রূপে আরবিসির মাধ্যমে বাহিত হবে। কেন কিছু পরিমাণে বললাম? কারণ কি ভাই? কারণ হচ্ছে ম্যাক্সিমাম
কার্বন ডাইঅক্সাইডটা পরিবাহিত হয় হচ্ছে রক্তরসের মাধ্যমে বাইকার্বনেট রূপে। ওকে, তো সেটা নিয়ে আমরা রক্ত রস অর্থাৎ প্লাজমা চ্যাপ্টারে আলোচনা করেছি, আজকে আমরা সেটা নিয়ে যাচ্ছি না। পরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সে হচ্ছে ব্লাড ভিসকোসিটি মেনটেন করবে। কেমন? তাহলে সে কি করবে? এই যে ব্লাড ভিসকোসিটি বা সান্দ্রতা রক্ষা করবে। ওকে, তারপরে কি করবে বলতো? তারপর হচ্ছে সে বাফার রূপে, হ্যাঁ, সে বাফার রূপে পিএইচ মেনটেন করবে। আরবিসি আরেকটা প্রধান ফাংশন হচ্ছে সে বাফার রূপে পিএইচ মেনটেন করবে। তারপরে আরবিসি সারফেসে বিদ্যমান এন্টিজেন, কিছু এন্টিজেন বিদ্যমান থাকবে। এই এন্টিজেন কি করবে? ব্লাড গ্রুপ নির্ণয়ে সাহায্য করবে। ওই যে আমরা বলি না যে ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, এ পজিটিভ, এক্সেট্রা এক্সেট্রা, অর্থাৎ এবিও ব্লাড গ্রুপিং যেটাকে বলে সেটা নির্ণয়ে সাহায্য করবে হচ্ছে আরবিসি সারফেসে বিদ্যমান অ্যান্টিজেন, যেটা নিয়ে একটু পর একটু আলোচনা করব। তারপর হচ্ছে আরবিসি যখন ব্রেকডাউন হবে তখন বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি করবে। এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন পাওয়া যায় হচ্ছে পিত্তরসে, যার ফলে কিন্তু আমাদের কি হয়? পিত্তের বর্ণটা কি হয়? পিত্তরসের বর্ণটা পিত্তবর্ণ হয়। পিত্তবর্ণ মিন্স গাঢ় হলুদ বর্ণ। ওকে, আচ্ছা, তাই বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ বর্ণ, বিলিরুবিন হচ্ছে সবুজ বর্ণের। তারপরে কি হবে? এই যে আরবিসি সে হচ্ছে জাস্ট এ মিনিট, এই যে আরবিসি সে হাইড্রোজেন সালফাইড তৈরি করবে, যা রক্তনালী কি করবে? সংকোচন ঘটাবে। ওকে, তারপরে সে হচ্ছে ইমিউন রেসপন্স করবে। তার যেহেতু সারফেসে অ্যান্টিজেন রয়েছে, সেই অ্যান্টিজেন কোনো অ্যান্টিবডির সাথে যদি কখনো বাইন্ড করে বা কোনো অ্যান্টিবডির সাথে যদি সে কোনো অ্যান্টিবডি রিঅ্যাকশন করে, তাহলে সে ইমিউন সাড়া দিতে পারবে। তারপর হচ্ছে আরবিসি এনজাইমের মতো নাইট্রিক অক্সাইড তৈরি করবে, যা রক্তনালীর এন্ডোথেলিয়াল কোষের এল-আর্জিনিনের মতো কাজ করবে। হোয়াট ইজ এল-আর্জিনিন? ইটস এ টাইপ অফ অ্যামিনো অ্যাসিড। ওকে, ওকে, ফাইন। তারপর যদি আমরা একটু পরবর্তী পেজে যাই, যে কাজের পরে আসলে আমরা কি পাবো? এই যে দেখো, এতগুলো যে কাজ বললাম তার মধ্যে একটা মেন একটা কাজ কি ছিল? মেন একটা কাজ ছিল হচ্ছে আরবিসি একটা প্রধান কাজের ভিতরে ছিল সে সারফেসে বিদ্যমান অ্যান্টিজেনের সাহায্যে সে ব্লাড গ্রুপ নির্ধারণে হেল্প করবে, তাই না? তাই যে ব্লাড গ্রুপিং এ আরবিসির ভূমিকা নিয়ে তাহলে একটু কথা চলে আসছে, তাহলে আমরা একটু ব্লাড গ্রুপিং এ আরবিসির ভূমিকা নিয়ে একটু দেখবো। খুব শর্টে বলবো, এটা আসলে আমরা যখন জিনতত্ত্ব বিবর্তন পড়বো সেখানে আসলে আমাদের এই ব্লাড গ্রুপিং নিয়ে একটু একটু পার্ট রয়েছে, সেই পার্টে আমরা কভার আপ করার চেষ্টা করবো। একটু যদি বলি যে দেখো, এইথ্রোসাইট বা রেড ব্লাড সেলের, এটা যদি একটা রেড ব্লাড সেল হয়, হ্যাঁ, তার দেখবা যে তার এই যে সারফেসে অ্যান্টিজেন থাকবে, যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে সেটা ব্লাড গ্রুপের টাইপ হবে এ। তাহলে যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপের টাইপ হবে বি। আর যদি এ এবং বি উভয় অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপের টাইপ হবে এ বি। ওকে, তাহলে যেখানে হচ্ছে এ অ্যান্টিজেন থাকবে, একটু মনে রাখবা, যেখানে এ অ্যান্টিজেন থাকবে সেখানে অ্যান্টিবডি হিসেবে পাওয়া যাবে এনটি এ। কি পাওয়া যাবে? এনটি এ। অর্থাৎ সেখানে কোনো এ অ্যান্টিজেনের এগেইনস্টে কোনো অ্যান্টিবডি থাকবে না, সেখানে কি থাকবে? এ অ্যান্টিজেনের জায়গায় বি অ্যান্টিবডি থাকবে। বুঝতে পারছি? তাহলে আবার যেখানে বি অ্যান্টিজেন থাকবে, অর্থাৎ আরবিসি যে সারফেসে বি অ্যান্টিজেন থাকবে সেখানে এনটি বি পাওয়া যাবে, এনটি বি অ্যান্টিবডি থাকবে। তাহলে এনটি বি অ্যান্টিবডি কোনটা? সেটা হচ্ছে এ। এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো এখন একটু তোমার কাছে কঠিন মনে হতে পারে, বাট খুবই ইজি একটা জিনিস। তাহলে বুঝলাম যে সারফেসে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে আমরা সেটাকে বলবো এ ব্লাড গ্রুপ, যদি বি অ্যান্টিজেন থাকে সেটা বি ব্লাড গ্রুপ। আর কোনো ক্ষেত্রে যদি এ এবং বি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে তাহলে সেটাকে বলবো আমরা এবিও ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ। আর কোনো ক্ষেত্রে যদি কোনো অ্যান্টিজেনই না থাকে, অর্থাৎ কোনো একটা মানুষের আরবিসির সারফেস অ্যান্টিজেন হিসেবে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, কিংবা এ বি কোনোটাই নাই, তখন সেটা হচ্ছে ফাঁকা মিন্স শূন্য, তখন সেটাকে বলবো ও। আসলে গ্রিক যারা আছেন তারা আসলে জিরো কথাটাকে হচ্ছে খুব নেগেটিভলি নেয়, সেজন্য তারা জিরো টার্মটা না ইউজ করেন হচ্ছে ও টার্মটা। ওকে, তাহলে এ এবং বি উভয় অ্যান্টিজেন অনুপস্থিত হলে তখন সেটাকে বলবো হচ্ছে ও অ্যান্টিজেন। ওকে, তাহলে তার রক্ত গ্রুপ হবে তখন ও। আচ্ছা, তাহলে যখন এ অ্যান্টিজেন থাকবে তার এগেইনস্ট অ্যান্টিবডি থাকবে হচ্ছে বি, যখন বি অ্যান্টিজেন থাকবে তখন তার এগেইনস্ট অ্যান্টিবডি থাকবে এ। তাহলে দেখো, যখন এ বি উভয় অ্যান্টিজেন থাকবে তাহলে দেখো এ অ্যান্টিজেন থাকার কারণে তার এখানে অ্যান্টিবডি থাকার কথা বি, বাট এখানে কিন্তু বি অ্যান্টিজেন রয়ে গেছে, তাহলে তার এগেইনস্ট অ্যান্টিবডি বি থাকতে পারবে না। কেন? যদি এ অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি একত্রে থাকে তাহলে সেই এ অ্যান্টিজেনকে এ অ্যান্টিবডিটা
কি করে ফেলবে, এনগালফ করে ফেলবে, জমিয়ে দিবে, তাহলে থাকতে পারবে না। তাহলে এ এবং বি উভয় অ্যান্টিজেন যাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে তাদের ক্ষেত্রে কোনো অ্যান্টিবডি থাকবে না। বাট যখন ও রক্তের গ্রুপ যখন হবে, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হবে, সেখানে দেখো এ অ্যান্টিজেনও নাই, এ বি অ্যান্টিজেনও নাই। দ্যাট মিনস এ অ্যান্টিজেন নাই তাহলে এ অ্যান্টিবডি থাকবে, বি অ্যান্টিজেন নাই তাহলে বি অ্যান্টিবডি থাকবে। তাহলে কি হবে, এক্ষেত্রে এ এবং বি উভয় অ্যান্টিবডি থাকবে। ওকে, তাহলে দেখো এই যে ব্লাড গ্রুপিং সিস্টেম, কি কি পেলাম আমরা, এ ব্লাড গ্রুপ পেলাম, বি ব্লাড গ্রুপ পেলাম, তারপর হচ্ছে এ বি ব্লাড গ্রুপ পেলাম, আর পেলাম হচ্ছে ও ব্লাড গ্রুপ। এগুলোকে কম্বাইন্ডলি বা এই সিস্টেমটাকে একত্রে বলা হয় হচ্ছে এ বিও ব্লাড গ্রুপ। কি বলা হয় ভাইয়া, এ বিও ব্লাড গ্রুপ, এ বিও ব্লাড গ্রুপ। এই এ বিও ব্লাড গ্রুপের আরেকটা নাম হচ্ছে ক্লাসিক্যাল ব্লাড গ্রুপ। যাই হোক, এই এ বিও ব্লাড গ্রুপ আবিষ্কার করছে কে, আবিষ্কার করছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার, কেমন, কার্ল ল্যান্ডস্টেইনার এই এবিও ব্লাড গ্রুপের জনক। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো আমরা তো জাস্ট এ বি বা এ বি ও এইগুলো তো বলি না, আমরা কিন্তু এর সাথে আরেকটা আমরা যদি বলতে পারি প্রিফিক্স অ্যাড করি। সেটা হচ্ছে কি, তোমরা জানো অলরেডি হয়তো, একটা রেসোস ফ্যাক্টর বা আরএইচ, আরএইচ অ্যাড করি। আরএইচ হতে পারে পজিটিভ, হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। ওকে, হতে পারে পজিটিভ বা হতে পারে নেগেটিভ। তাহলে আসলে এই আরএইচ জিনিসটা কি, আরএইচ হচ্ছে রেসাস নামক বানরে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, সেটা যদি মানুষের লোহিত রক্তকণিকায় পাওয়া যায় তখন সেটাকে বলা হচ্ছে রেসাস পজিটিভ, অর্থাৎ আরএইচ পজিটিভ। না পাওয়া গেলে হচ্ছে আরএইচ নেগেটিভ। ওকে, তো এই যে আরএইচ পরীক্ষা করার জন্য আরএইচকে আসলে সরাসরি আরএইচ না বলে এটাকে একটা অ্যান্টিজেন নামে ডাকা হয়, সেটা হচ্ছে ডি অ্যান্টিজেন, ডি অ্যান্টিজেন। ওকে, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস অন্যদিন পড়বো। যাই হোক, তাহলে যার রক্তের গ্রুপ এ এবং যার আরএইচ পজিটিভ, তখন তার রক্তকে আমরা বলবো হচ্ছে এ পজিটিভ। কারো যদি রক্তের গ্রুপ বি হয়, অর্থাৎ তার বি অ্যান্টিজেন থাকে এবং তার যদি আরএইচ ফ্যাক্টরটা না থাকে, তাহলে সেটা হবে বি নেগেটিভ। ওকে, তাহলে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এভাবে যার রক্তের গ্রুপ ও, কে কিভাবে ও বুঝলাম, এ এ অ্যান্টিজেন নাই, বি অ্যান্টিজেনও নাই, তাহলে তার গ্রুপ হচ্ছে ও। তাহলে ও রক্তের গ্রুপ এবং তার যদি কোনো অ্যান্টিজেন থাকে, আরএস অ্যান্টিজেন থাকে, আরএস পজিটিভ হয়, তাহলে তখন সেই গ্রুপকে আমরা বলি হচ্ছে ও পজিটিভ। যদি না থাকে আরএস, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ও নেগেটিভ। যাই হোক, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। এটা নিয়ে আরেকটা এক্সট্রা একটা ক্লাস হবে সম্পূর্ণ ব্লাড গ্রুপিং নিয়ে। ওকে, তো যাই হোক, তাহলে এই যে ব্লাড গ্রুপিং গুলো আসলে কেন দরকার বলতো, আমাদের ট্রান্সফিউশন মেডিসিনে দরকার। যে ধরো কারো একটা ইনজুরি হলো, হ্যাঁ, অনেক ব্লাড লস হলো, বা কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা যখন একটা রোগীর পেশেন্টকে রক্ত দিতে যাব, তখন কিন্তু তার ব্লাড গ্রুপটা অবশ্যই অবশ্যই চেক করে দিতে হবে। কেন, কারণ ধরো তোমার একজনের ব্লাড গ্রুপ হচ্ছে এ, হ্যাঁ, তাকে হচ্ছে এসে হচ্ছে বি যে লোক সে এসে রক্ত দিল, তাহলে কাহিনী কি হবে, তাহলে কাহিনী হবে এ যে ছিল তার তো অ্যান্টিবডি কি আছে, তাতে এ অ্যান্টিবডি নাই, তার আছে হচ্ছে বি অ্যান্টিবডি। ওকে ফাইন, এতে বি অ্যান্টিবডি আছে, তাহলে যে যে লোক যে বি গ্রুপের যদি কোনো একটা লোক এই এ অ্যান্টিজেনওয়ালা অর্থাৎ বি অ্যান্টিবডি যুক্ত কোনো লোককে রক্ত দেয়, অর্থাৎ বি যদি এ কে রক্ত দেয়, তাহলে বি এর অ্যান্টিজেনকে এ গ্রুপের অ্যান্টিবডি জমায় দেবে, যার ফলে রক্ত চঞ্চল হয়ে যাবে। ওকে, সেজন্য কিন্তু এই ব্লাড গ্রুপিং গুলো করা হয়। তারপর যদি আমরা দেখি যে লোহিত রক্তকণিকা ধ্বংসের ব্যাপারটা যদি একটু খেয়াল করি, যে লোহিত রক্তকণিকা আমরা পড়লাম যে আসলে এর সৃষ্টি পড়লাম, এর পরিমাণ পড়লাম, তাহলে এর ধ্বংসটা পড়তে হবে, যা সৃষ্টি রয়েছে তার ধ্বংস রয়েছে। আচ্ছা, তাহলে ধ্বংস হচ্ছে, প্রথমে বলে নিই যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত, একটু ইম্পর্টেন্ট। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে, হ্যাঁ, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতটুকু ভাইয়া, আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, খুবই ইম্পর্টেন্ট। 120 দিন বা কয় মাস, 120 দিন মানে কি 3 মাস না, 120 দিন বা 4 মাস। ওকে, আসলে এটা খুব মজার একটা জিনিস যে আমি আসলে যতজন স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে 120 দিন মানে কয় মাস, তারা বলে যে 3 মাস, কেন বলে আল্লাহ জানে। কিন্তু রোহিত রক্তকণিকা আয়ুষ্কাল হচ্ছে 120 দিন বা 4 মাস। ওকে, তাহলে এই 4 মাস পর পর আমাদের যে লোহিত রক্তকণিকাগুলো রয়েছে তাগুলো কি করতে হবে, মারা যেতে হবে। কেন মারা যেতে হবে বা কেন ধ্বংস হইতে হবে, কারণ দেখো লোহিত রক্তকণিকা হচ্ছে সে ক্রমাগত অক্সিজেন বহন করতেছে এবং সে ক্রমান্বয়ে রক্তের মাধ্যমে কি হচ্ছে, রক্তের মধ্যে হচ্ছে অক্সিজেন আদান প্রদান করতেছে। তার মানে সে যখন এট এ টাইম সে সারাদেহে পরিবাহিত হচ্ছে, অক্সিজেন নিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তো ধীরে ধীরে সে ক্ষতিগ্রস্ত হইতে থাকবে। আর একটা কোষ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যখন সে তার কর্মক্ষমতা ভালোভাবে করতে পারবে না, তখন আমাদের দেহের এক ধরনের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যু রয়েছে, অর্থাৎ
বলতে পারি আমরা অ্যাপোপ্টোসিস রয়েছে, সেই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হচ্ছে এই লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে কিসের মাধ্যমে হবে বলতো, কোন প্রক্রিয়া হবে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হবে, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হবে। এখন অ্যাপোপ্টোসিস কি, নেক্রোসিস কি সেটা আশা করি তোমরা জানো। অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি কোষ মৃত্যু, আর নেক্রোসিস হচ্ছে বিষাক্ত দ্রব্যের প্রভাবে কিংবা রাসায়নিকের প্রভাবে কোষের মৃত্যু। ওকে, তাহলে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। ওকে ফাইন। তাহলে ধ্বংসপ্রাপ্ত, এখন হচ্ছে কথা হচ্ছে ভাই আয়ুষ্কাল 120 দিন, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া ধ্বংসপ্রাপ্ত হবে, তাহলে কোথায় ধ্বংস হবে? সৃষ্টি হয়েছিল তো সেই বিভিন্ন জায়গায়, যে জন্মের ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয়েছিল কুসুমথলিতে, জন্মের 1 মাস পূর্বে ছিল প্লীহা, আর হচ্ছে যকৃতে, জন্মের পরে ছিল হচ্ছে লাল অস্থি মজ্জায়। তো ধ্বংস কোথায় হবে? তো কোথায় ধ্বংস হবে যদি কোশ্চেন হয়, যে কোশ্চেন বললাম যে ভাই তাহলে কোথায় ধ্বংস হবে, কোথায় ধ্বংস হবে? ওকে, মনে রাখবা লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হবে হচ্ছে কোথায়? পরিণত অবস্থায় ধ্বংসপ্রাপ্ত হবে হচ্ছে যকৃৎ, হ্যাঁ, যকৃৎ বা লিভার এবং প্লীহা, প্লীহা বা স্প্লিনে, কেমন? SPLWN, স্প্লিনে। তো ধ্বংস হবে কোথায়? যকৃৎ বা লিভার ও প্লীহা বা স্প্লিনে। ওকে, আচ্ছা, এই যে লোহিত রক্তকণিকা হিউজ পরিমাণে দেখো প্লীহা বা স্প্লিনে ধ্বংসপ্রাপ্ত হয়, সেজন্য এই প্লীহা বা স্প্লিনকে কি বলা হয় বলতো? তাকে স্পেশাল একটা জিনিস নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কি, এই প্লীহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। একটু ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা, প্লীহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। ওকে, কবরস্থান বলা হয়, বুঝতে পারছি? বলা হয়। তাহলে এটুকু বুঝলাম আমরা যে লোহিত রক্তকণিকা দেখো জীবনের কোনো একটা পর্যায়ে, অর্থাৎ জন্মের 1 মাস পূর্বে যকৃৎ এবং প্লীহায় তৈরি হলেও পরিণত অবস্থায় 120 দিন পরে তার কাজ শেষে সে কিন্তু এই যকৃৎ এবং প্লীহাতেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তাহলে হচ্ছে ধ্বংসের পরে কি হয় বলতো? কোথায় ধ্বংস হবে বুঝলাম, যকৃৎ এবং প্লীহাতে। ধ্বংসের পরে কি হয়? ওকে, যদি আমরা দেখি যে ধ্বংসের পরে, ধ্বংসের পরে কি হয়, ধ্বংসের পর কি হয় যদি আমরা একটু বলার চেষ্টা করি। ধ্বংসের পর দেখো লোহিত রক্তকণিকার বেসিক উপাদান কি? বেসিক উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, বেসিক উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে লোহিত রক্তকণিকা ধ্বংসের পর এই যে হিমোগ্লোবিন রয়েছে, এই যে হিমোগ্লোবিন রয়েছে, সেই হিমোগ্লোবিনও বিশ্লেষিত হয়। ওকে, হিমোগ্লোবিনের যে হিম অংশ রয়েছে, সেই হিম অংশটা লৌহ তৈরি করে, লৌহতে বিশ্লেষিত হয়, বা লৌহ বা আয়রন তৈরি করে, হ্যাঁ, লৌহ বা আয়রন তৈরি করে, আয়রনে বিশ্লেষিত হয়, যেটা পরবর্তীতে কি হয়, ফেরিটিন হিসেবে, সেটা পরবর্তীতে কনভার্ট হয় হচ্ছে ফেরিটিন। এই ফেরিটিন হিসেবে কি হয়, যকৃতে জমা থাকে, ফেরিটিন হিসেবে পরবর্তী সেটা যকৃতে জমা থাকে, যকৃতে জমা থাকে। কেন জমা থাকবে বলতো? ফেরিটিন হিসেবে জমা থাকবে কেন? কারণ তাকে কি হতে হবে, পুনরায় ব্যবহৃত হতে হবে। কেন? পুনর্ব্যবহারের জন্য, পুনর্ব্যবহারের জন্য জন্য তাহলে হিম অংশের ভিতরে একটা হচ্ছে লৌহ, আর বাকি অংশ, লৌহটা হচ্ছে ফ্যাটি হিসেবে জমা হয়, আর বাকি অংশ তৈরি করে কি, আর এর যে বাকি অংশ রয়েছে হিমের বাকি অংশ তৈরি করবে হচ্ছে কি, তৈরি করবে বলতো? বাকি অংশ বিস্তৃত হয়ে তৈরি করবে হচ্ছে বিলিরুবিন ও বিলিভার্ডিন, বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করবে, বিলিভার্ডিন তৈরি করবে। এখন আমি অলরেডি বলে এসেছি যে বিলিরুবিনের বর্ণ কি ভাইয়া? বিলিরুবিন হচ্ছে হলুদ বর্ণের এবং বিলিভার্ডিন হচ্ছে সবুজ বর্ণের। তাহলে লৌহের একটা অংশ, হিমের একটা অংশ হচ্ছে লৌহ, সেটা হিসেবে ফ্যাটি হিসেবে যকৃতে জমা থাকবে পুনর্ব্যবহারের জন্য, আর বাকি অংশটুকু বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি করবে। বিলিরুবিন এবং বিলিভার্ডিন উভয়ই কি, এরা হচ্ছে পিত্তরঞ্জক, পিত্তরঞ্জক, কেমন? পিত্তরঞ্জক। তাহলে তারা কি করবে বলতো? এরা পরবর্তীতে পিত্তের মাধ্যমে এই যে পিত্তরঞ্জক রয়েছে, তারা পিত্তের মাধ্যমে কোথায় যাবে? পিত্তের মাধ্যমে যাবে হচ্ছে পরিপাকতন্ত্রে, এবং সেখান থেকে হচ্ছে কিসের মাধ্যমে বলতো? পরিপাকতন্ত্রে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে পায়ুপথে বা মলের সাথে নিষ্কাশিত হবে। সরাসরি বলে দিই যে
পরিপাকতন্ত্রে যাওয়ার পর সেখানে হচ্ছে মলের সাথে নিষ্কাশিত হবে, মলের সাথে নিষ্কাশিত হবে। এখান থেকে তুমি একটা জিনিস অনুধাবন করতে পারো, একটা বাস্তবমুখী একটা চিন্তা ভাবনা করতে পারো যে দেখো মানুষের মলের কালারটা কেমন, বর্ণটা কেমন, খরবর্ণের না? এই মলের খরবর্ণ হওয়ার পেছনে দায়ী রয়েছে হচ্ছে এই বিলিরুবিন এবং বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক, যেটা কিন্তু বেসিক্যালি কই থেকে আসতেছে? বেসিক্যালি আসতেছে হচ্ছে হিম থেকে, হিমের যে লৌহ অংশ বাদে বাকি যে পার্ট রয়েছে সেখান থেকে, অর্থাৎ আস্তে আস্তে হিমোগ্লোবিন থেকে, দ্যাট মিনস আরবিসি থেকে। বুঝতে পারছি? আচ্ছা, মলের সাথে নিষ্কাশন হয়। ওকে, তাহলে দেখো আমরা হিমোগ্লোবিনের হিম অংশের কাহিনী পড়ে ফেললাম। এখন এই গ্লোবিনটা কি হয়? আমি আগেই বলে এসেছি যে গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, তাই না? গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। তাহলে এই প্রোটিনটা পরিবর্তিতে কি হয়ে যায় বলতো? প্রোটিন পরবর্তীতে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। এই অ্যামিনো অ্যাসিডটা পরবর্তীতে আবার পুনর্ব্যবহৃত হয়, দেহে পুনর্ব্যবহৃত হয়। ওকে, রিসাইকেল হয়, পুনর্ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি বললাম যে আমাদের যে আরবিসি ধ্বংসের পরে যে হিমোগ্লোবিনটুকু অবশিষ্ট থাকে, অর্থাৎ আরবিসি যে হিমোগ্লোবিন থাকে সেটা কিভাবে ধ্বংস হয়? প্রথম হয় হচ্ছে হিমটা আবার দুইটা পার্টে ভাগ হয়, হয় হচ্ছে লৌহ বা লৌহ অংশ আর হচ্ছে বাকি অংশ। এই যে লৌহর যে পার্টটুকু রয়েছে সেটা ফেরিটিন হিসেবে যকৃতে জমা থাকে পুনর্ব্যবহারের জন্য, আর বাকি অংশটুকু রয়েছে যে হিমের বাকি পার্টটুকু বিলিরুবিন এবং বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি করে, যারা পিত্তের মাধ্যমে পরিপাকতন্ত্রে যায়, সেখান থেকে মলের সাথে নিষ্কাশিত হয়। আর যে গ্লোবিন অংশ রয়েছে, যে প্রোটিন অংশ রয়েছে, এই প্রোটিন অংশটা কি হয়? সেটা অ্যামিনো অ্যাসিডে বিশ্লেষিত হয় এবং অ্যামিনো অ্যাসিডে সেটা পুনর্ব্যবহারের জন্য দেহে সঞ্চিত থাকে। বুঝতে পারছি? তাহলে আরবিসি ধ্বংসের পরে কি হয়? ওকে, আশা করছি ক্লিয়ার। তাহলে এখান থেকে আরেকটা কথা তোমাকে যদি বলি যে এই যে এত কিছু হচ্ছে, হ্যাঁ, এত কিছু হচ্ছে, তাহলে হচ্ছে কখন হয় বা কোন সময়টাতে হয়? মনে রাখবা, দেহে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, দেহে হচ্ছে আমাদের দেহে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে দেহে প্রতি সেকেন্ডে প্রায় 20 লক্ষ 20 লক্ষ বা লক্ষাধিক বলতে পারি আমরা, 20 লক্ষের অধিক আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ধ্বংস হয়, আরবিসি ধ্বংস হয়। ও শুধু ধ্বংস হলে হবে না, আবার আমাদের সাম্যাবস্থা ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? আরবিসি প্রোডাকশন করতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে 20 লক্ষাধিক আরবিসি ধ্বংস হয় ও সম পরিমাণ আরবিসি আরবিসি উৎপন্ন হয়, আরবিসি উৎপন্ন হয়, উৎপন্ন হয়। তাহলে যদি আমি একটু রিভিউ করে দেওয়ার চেষ্টা করি যে আজকের ক্লাসের আমাদের মেইন ফোকাসটা ছিল লোহিত রক্তকণিকা নিয়ে। আমরা ক্লাসের প্রথম দিকে চেষ্টা করেছি যে লোহিত রক্তকণিকার ইটা পড়ার, অর্থাৎ লোহিত রক্তকণিকার হচ্ছে রক্তকণিকা সম্পর্কে পড়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা চেষ্টা করছি রক্তকণিকার হচ্ছে কি কি রয়েছে সেগুলা। দেন লোহিত রক্তকণিকায় গিয়েছি, লোহিত রক্তকণিকার গঠন পড়েছি ইন ডিটেলসে, লোহিত রক্তকণিকার কাজ পড়েছি, পরিমাণ পড়েছি, উৎপত্তি পড়েছি এবং সর্বশেষে লোহিত রক্তকণিকা ধ্বংস পড়লাম। এর মাধ্যমে মোটামুটি আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের লোহিত রক্তকণিকা সম্পর্কে যতটুকু জানার প্রয়োজন পড়ে বা যতটুকু জানতেই হয় ততটুকু আমরা শেষ করতে পারলাম। ওকে, তো আশা করছি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তো যারা ক্লাসটা প্রথম দিক থেকে করেছো তাদের অনেক থ্যাঙ্কস, যারা পরবর্তী ইউটিউব থেকে করবে তাদের অনেক থ্যাঙ্কস। চেষ্টা করবে ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার, যাতে হচ্ছে তোমার অন্য ফ্রেন্ডের কাছে ভিডিওটা পৌঁছতে পারে এবং তোমরা চাইলে শেয়ার করতে পারো। ওকে, আর যে কোনো ডাউটের জন্য বা যে কোনো ডাউট থাকলে বা আমার যে ক্লাসে আমাদের ক্লাসের যে কোনো আপডেট পাওয়ার জন্য তোমরা টোটাল সেকেন্ড ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। সেখানে আশা করছি তোমরা ডাউট সলভ করতে পারবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর অবশ্যই নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা শ্বেত রক্তকণিকাটা পড়বো, সেটাও ফেসবুকে লাইভ হবে এবং পরবর্তীতে তোমরা ইউটিউবে সেটা পেয়ে যাবে। আর ক্লাস পিডিএফ হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে ক্লাসের পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নেবে। ওকে, তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ক্লাসে ছিলে শুরু থেকে। একটু লং ক্লাস হলো, তবু আমরা চেষ্টা করেছি আসলে কোনো কিছুকে স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কভার আপ করার। তো আশা করছি তোমরা উপকৃত হয়েছো। যাই হোক, তোমরা উপকৃত হলে সেটাই আমার সার্থকতা। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।